নমস্কার, আপনারা শুনছেন শক্তিকে পডকাস্ট। Hello and welcome to a new episode of শক্তিকে পডকাস্ট presented by Crosscodes. আজকে আবার আমি আর পূর্ণশীলদা চলে এসেছি একটু আড্ডা ফাড্ডা মারতে, এবং আজকে ঘটনাচক্রে লক্ষ্মী পুজোও বটে, তাই সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, শুভনন্দন, সমস্ত কিছু। আর সেটা ছাড়াও লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী স্থিতিশীলা হন আপনাদের সকলের বাড়িতে। তো এই রকম একটা রাত্রিবেলায় কাজকর্ম করে সেরে উঠে আমরা হঠাৎ আড্ডা মারতে চলে এলাম। জানি অদ্ভুত লাগছে দুজনকেই দেখতে, কিছু করার নেই। তো এইটা ঠিক পূর্ণশীলদার সাথে আগে যে এপিসোডটা করেছিলাম সেরকম নয়, যেখানে পূর্ণশীলদার গল্প জানছি হ্যান ত্যান, সেরকম হবে না একেবারেই। আজকে দুজনে একসাথে বিভিন্ন টপিকে কথা বলবো, বা কিছু সিলেক্টেড টপিকে কথা বলবো, এবং সেগুলো তোমাদের সঙ্গেও, আপনাদের সঙ্গে, তোদের সঙ্গে শেয়ার করে নেবো, এইটুকুই আর কি ইচ্ছে। তো পূর্ণশীলদা বলো, কি চলছে, কি বলতে চাও? সত্যি কথা বলতে কি খুব ক্লান্ত, তার কারণ আজকে সারাদিন অনেকগুলো ইভেন্ট চলেছে। সেটা প্রত্যেক বাঙালি বাড়িতেই চলে আমার বিশ্বাস, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি জানি না প্রত্যেকে কতটা মানে ওয়াকিবহল, বা তারা সত্যি এটা পালন করে কিনা, কিন্তু আমি কিন্তু প্রত্যেক লক্ষ্মী পুজোর মানে রাত্রিবেলা জেগে থাকি। সংস্কার নয়, আমার ভালো লাগে। ইটস কাইন্ড অফ লাইক, মানে কি বলবো, টপিকটা হয়তো একটু অন্যদিকে ঘুরে গেলেও ঘুরে যেতে পারে এখনকার বিষয়বস্তুগুলোর মতন যা চলছে অন্যান্য চ্যানেলে বা অন্য কোথাও, কিন্তু আমি আমার খানিকক্ষণ আগের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। তখন 11:30 বাজে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঠিক আছে। আমি ভাবলাম যে না, এবারটা মনে হয় আর জেগে থাকতে পারবো না। তারপর অদ্ভুতভাবেই আমি একটু মেডিটেট করলাম, এবং সেটাও বাড়িতে মায়ের মূর্তির সামনে বসে। মূর্তি না, ওই মায়ের একটি ছবি আছে বাঁধানো, সেই ছবি প্রত্যেকবার পুজো হয়, আমি নিজেই করি, কোনো উপাচার জানি না। সামনে বসে যা যা মনে হয়, যা যা বইয়ে লেখা আছে, আর যা যা নিজে বুঝতে পারি, সেই মতন করে আমি পুজো করি। ভালো। তো মায়ের ওই জায়গাটায় বসেই আসনটা পেতে নিয়ে আমি একটু মেডিটেট করলাম বসে বসে। কতক্ষণ জানি না, 20-25 মিনিটস এরকম কিছু একটা হবে। তারপর থেকে আমার আর ঘুম পাচ্ছে না। আই ডোন্ট নো ওয়াই, আই ডোন্ট নো হাউ, আই ডোন্ট নো ওয়াই দিস থিংস ওয়ার্কস। অ্যাকচুয়ালি মডার্ন সাইকোলজি হয়তো এটাকে অন্য অনেকভাবে বর্ণনা করবে, অন্য অনেক নাম দিতে পারে, অন্য অনেক টিপিক্যাল টার্মিনোলজিতে ফেলতে পারে, বাট আমি এটাকে আই ডোন্ট নো এই ব্যাপারটাতে ফেলতেই বেশি পছন্দ করব। মানে আমিও চাইলে দু একটা নাম দিতে পারি জাস্ট বিকজ আমার এই ব্যাকগ্রাউন্ডটা আছে বলে, কিন্তু এটা ঘটনা, এবং এটা ঘটেছে আমার আজকের সদ্য একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। তো সেই দিক থেকে বলতে গেলেই আমার মনে হয় আমাদের আজকের টপিকটা কিছুটা এমন কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা করা উচিত, বা কথা বলা উচিত, বা গল্প করা উচিত, যে বিষয়গুলো নিয়ে আমরা চট করে কথা বলি না, অন্তত নিজেদের মধ্যেও বলি না, তাই না? মানে নাহলে তো আমাদের নিজেদেরই খানিকক্ষণ বাদে মনে হবে ধুর আর ভাল লাগছে না। ঠিক আছে, হ্যাঁ, সেটাই। সো আমি এরকম একটা এক্সপিরিয়েন্স পেলাম আজকে। আমার কাছে এটার কোনো রিয়েলিটেটিভ এক্সপ্ল্যানেশন নেই বা এক্সপ্ল্যানেশনস নেই, বাট ইট ইজ হ্যাপেনিং। সো আমি জানতে চাইবো যারা যারা এই এপিসোডটা দেখবেন, এবং যারা হয়তো আমার মতন ভুল করে আজকে রাত্রিরে জেগে আছেন, তোর কথাটা বাদ দিয়ে দিচ্ছি কারণ তুই প্রত্যেক রাত্রেই জেগে থাকিস আর সকালটা ঘুমাস, সো ইউ আর নো এক্সেপশনাল। বাট যারা রাত্রিরে ঘুমায় ইন জেনারেলি, বাট তারা কোজাগরি পূর্ণিমার রাত্রিরে কোনোভাবে জেগে আছেন,
কিছু একটা জেনে বা কিছু একটা না জেনে বা জাস্ট আমার মতোই তার জেগে থাকতে ভাল লাগে কোজাগরি পূর্ণিমার রাত্রিরে, তাই তিনি জেগে আছেন। আমি তাদের এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো। এটা পরবর্তী ক্ষেত্রে কমেন্টে যদি তারা লেখেন, আমাদের এটা নিয়ে আরো কিছু কথা বলতে বা আলোচনা করতে সুবিধা হবে। সত্যি এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে এরকম ভাবে মানে তুমি একটা জিনিস ভাবছো বা বিশ্বাস করছো, এখন সেইখান থেকে মানুষজন কত কিছু করে, মানে সেটা সত্যি একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স যেটা। এবং আমার মনে হয় এখানেই ব্যাপারটার একটা সার্থকতা, যখন বিভিন্ন চিন্তাভাবনার মানুষ একসাথে কোথাও এসে হয়তো এই ধরনের জিনিসপত্র নিয়ে কথা বলে, সেই কথা বলাটুকুরও আমার মনে হয় কোথাও প্রয়োজনীয়তা তো রয়েইছে। যে ডেফিনেটলি। মানে হতে পারে যে আমি হয়তো সহমত নই তোমার ভার্সন বা এক্সপ্লেনেশনের সঙ্গে, বা হতে পারে আহ, অন্যরা হয়তো সহমত নয়, কিন্তু তবুও সেইটার একটা অন্য এক্সপ্লেনেশন শোনা বা সেইটুকু বোঝার চেষ্টা করা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট। আমি সেইটুকু ওপেন মাইন্ডেড সবসময় থাকার চেষ্টা করি যে আহ, চারিদিকে মানুষজন কি বলছে, কি ভাবছে বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো ভাবার চেষ্টা করি আমি। এবং সেখান থেকে এবার আমার ক্ষেত্রে যেরকম আমি নিজেকে বহুবার ভেঙেছি, গড়েছি এই পার্টিকুলার বিষয়টায়, কারণ ঠাকুর দেবতার উপর বিশ্বাস এটা এমন একটা টপিক যেটা খুব ছোটবেলায় বলতে গেলে আমরা প্রত্যেকেই যারা মানে বড় হয়ে ওঠার পদ্ধতিতে, যেটা পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স বা পার্ট অফ আওয়ার লাইফ এমনিতেই ছিল প্রথম দিকে। মানে তখন কিন্তু কোনো এরকম এক্সপ্লেনেশন কারো থেকে শোনারও দরকার পড়তো না, কারণ আমরা শুনেছি, দেখেছি, হয়তো বড় জেঠু বা মেজো মামা বা হুম। সেজো কাকা তারা হয়তো করছে, মা করছে, বাবা করছে বা করছে না, সেগুলোর একটা ইনফ্লুয়েন্স থাকে বাচ্চাদের জীবনে, যে সেটা থেকে তাদের একটা বিশ্বাস গড়ে ওঠে। এবার আমার ক্ষেত্রে প্রথম দিকে একেবারেই মানে যা হয়, পারিবারিক দিক দিয়ে আসা একটা প্রচন্ড ঢেউ, ধার্মিক ঢেউ, এবং সেই ধার্মিক ঢেউতে ভেসে যাওয়ার ব্যাপারটা, এবং পরবর্তী ক্ষেত্রে নিজেকে হঠাৎ করে মনে করা যে আমি তো কিছু মানি না, তো অ্যাথিস্টিক এরকম। তখন আমি ভাবতাম আর কি, এই শব্দটা ব্যবহার করতাম তখন খুব, যে আমি অ্যাথিস্ট। তো তারপর আমি বুঝতে পারলাম যে আমি ঠিক অ্যাথিস্ট নই। আমি অনেকটা অ্যাগনস্টিক, মানে আমি জানি না, যতক্ষণ জানি না ততক্ষণ আমি ঠিক আছে ব্যাপারটাকে ইগনোর করছি, কিন্তু ওপেন মাইন্ডেডনেসটা রাখতে হবে যে যদি এরকম কিছু হয়। এর কারণ অবশ্যই আমার নিজের জীবনেও কিছু ঘটনা ঘটেছে, যদি অলৌকিক কিছু ঘটেনি কিন্তু ভৌতিক জিনিসপত্র ঘটেছে আমার সাথে। মানে এখন সেই জিনিসপত্রগুলোর জন্য আমি যেহেতু খুবই লজিক্যাল একটা ছেলে, তো আমি ভাবছি যে এগুলো লজিক দিয়ে এক্সপ্লেন করা যাবে হয়তো, কিন্তু লজিক যখন খুঁজে পাচ্ছি না তখন খেই হারিয়ে যাচ্ছে। কিন্তু যদিও বাই ডিফল্ট কখনো এটা মনে হয়নি যে আচ্ছা এটা থাকলে ওটাও থাকবে, তো তাই আমি মানে ঠাকুর দেবতার বিশ্বাসটাকে পুনরুত্থান করা যাক আর কি, সেরকম অবশ্য মনে হয়নি। আবার এটাও আমি যে ভূতে বিশ্বাস করি তাও ঠিক নয়। তো মানে ব্যাপারটা খুব কমপ্লিকেটেড একটা জায়গায়, যেরকম হয়তো আমার মনে হয় সবারই আছে, যারা বিশ্বাস করে তাদেরও হয়তো একটা কমপ্লিকেটেড জায়গাতেই থাকে। তো তোমার কি এরকম ভৌতিক কোনো অভিজ্ঞতা হয়েছে কখনো, মানে না, ভুতুড়ে কিছু? প্রথমত ভুতুড়ে বিষয়টাকে কতটা ভুতুড়ে বলা যায় এইটা নিয়ে আমার একটা মানে দ্বৈততা আছে। তার কারণটা আমি একটু ক্লিয়ার করে দিই। তার কারণ এখানে বহুবার মানে তুই বিশ্বাস শব্দটা ব্যবহার করলি, বিলিভ। এই বিলিভ শব্দটা কিন্তু একটু কমপ্লিকেটেড। মানে এই বিলিভ শব্দটা যদি আমরা একটু মানে পেছন দিকে গিয়ে ভেবে দেখি, আমরা যে কেউ এনিওয়ান যদি ভেবে দেখি, দেখবি এই শব্দটার মানে বেসিক্যালি দাঁড়ায় হচ্ছে আমি বিষয়টা জানি না, অথচ আমি এই বিষয়টার উপর ভরসা করি বা মানি। হুম। সো বিলিভ ইটসেলফ ইজ আই আই অ্যাম নট নোয়িং আ ফ্যাক্ট, প্লেন অ্যান্ড সিম্পল। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর। হুম। মানে এই জায়গাটা লজিক্যালি কিন্তু খুব ভয়ঙ্কর। ঠিক আছে, এর উল্টো দিকে হয় যেটা, সেটা হচ্ছে
আই ডোন্ট বিলিভ, হুম অর্থাৎ আমি জানিও না, আমি বিশ্বাসও করি না, মানে আমি জানিও না, আমি মানিও না, অর্থাৎ আমি যা চোখে দেখিনি আমি তাই মানি না। তো ভাই হুম আমি তো বহু জিনিস চোখে দেখিনি। হুম খুব সিম্পলি, মানে শুনতে হয়তো খুব ছেলে মানুষই শোনাবে, আমরা কি পৃথিবীর আহ্নিক গতি বা বার্ষিক গতি আমাদের বইয়ে পড়া ছাড়া আমাদের নিজেদের বডিতে কোনোভাবে অনুভব করতে পারি? না we don't, we can't, but we have enough proof to prove the point যে না ঠিক আছে, হুম these things really do exist. We have enough math to justify all the issues. We have enough video footages and anything like that to justify that issue. সো আমরা আমাদের চোখে দেখার মানে আঁখো দেখির ব্যাপারটাতেও বা আমাদের যে 5টা সেন্স যা যা ক্যারি ফরওয়ার্ড করে সেটার বাইরে গিয়েও কিন্তু আমরা এটা মেনে নিচ্ছি যে না এই ব্যাপারটা এক্সিস্ট করে, জাস্ট বিকজ বহু লোকে এটাকে মেনে নিয়েছে। হুম ঠিক আছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম প্রচুর ফেনোমেনা নেচারের রয়েছে বা থাকা উচিত, কারণ আমাদের ইগো আমাদেরকে এটা মানতে বাধা দেয় যে আমাদের সামহাও কোনোভাবে যেন মনে হয় উই আর আ ভেরি, আই মিন সুপার বিং অর সামথিং লাইক দ্যাট, অ্যান্ড দ্য হোল ইউনিভার্স অর দ্য হোল থিংস এরা যেন আমাদের জন্যই তৈরি, মানে আইদার দে আর মেন টু এন্টারটেন আস or they are meant to help us হুম in our survive or entertain or food. এটা আমাদের বড্ড মনে হয় যে এভরিথিং অ্যারাউন্ড আস ইজ রিভলভিং অ্যারাউন্ড আস, বাট ইন রিয়েলিটি কিন্তু বিষয়গুলো এরকম একদমই হওয়া উচিত না। ইন রিয়েলিটিতে কিন্তু আমাদের মতন একটা স্পিসিস যদি কাল থেকে এক্সিস্ট নাও করে সামহাউ বাই এনি রিজন, বাট উই আর, মানে অ্যাজ আ হিউম্যান পার্সপেক্টিভ বলতে গেলে আমরা এত ইডিওটিক একটা স্পিসিস, আমরা যে কোনো দিন নিজেদেরকে উড়িয়ে দিতে পারি। হুম ঠিক আছে, আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি, কিন্তু এটা যদি কনসিডারিং যা হচ্ছে চারিদিকে। তো এটা যদি হয়েও যায়, নেচারের কিন্তু কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু সেটা যায় তো আসবে না। একেবারেই উই একেবারেই উইল জাস্ট বি আ স্পিসিস যারা নিজেদেরকে এক্সটিংক্ট করে দিল এবং তাদের ইয়েতে কিচ্ছু যায় আসবে না। সুতরাং এই বিলিভ নন বিলিভ এই জায়গাটা থেকে দূরে সরে আসা উচিত, এবং তুই যে জায়গাটায় ফাইনালি পৌঁছেছিস যে না ভাই আমি যা দেখিনি, আমি যা এক্সপিরিয়েন্স করিনি, সেই বিষয়টা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে অথবা নেই, আমি হুম ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাই, অথবা আমার কিছু প্রশ্ন আছে। এবার এই সেম জায়গাটাতে আমিও এক্সিস্ট করেছি অনেকগুলো বছর আগে পর্যন্ত, এবং আমিও এই জায়গাটাকে খুব স্ট্রংলি অপোজ করে গেছি শেষ দিন পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত আমি পেরেছি যে না এইরকম বলে কিছু হয় না, ইটস অল অ্যাবাউট হার্ড কোর সায়েন্স অ্যান্ড মেটেরিয়াল অ্যাসপেক্ট অ্যান্ড অল দ্যাট। ঠিক হুম আছে, কিন্তু তারপর আমার লাইফে বেশ কিছু মানে ছোট 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 ইনসিডেন্ট হতে হতে বড় বড় ইনসিডেন্ট এমন হতে শুরু করলো যা আমাকে কখনো বিলিভারে কনভার্ট করেনি, কিন্তু আমাকে এটাই কনভার্ট করেছে যে ভাই তুমি যতটুকুনি জানো ততটুকুনি নিয়ে তুমি মাথা মারো, আর যেটা নিয়ে তুমি জানো না সেটা নিয়ে তুমি মাথা মেরো না। হুম ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, দ্যাট তোমার লাইফ সবসময় তোমার এক্সপিরিয়েন্স দিয়ে ড্রিভেন আউট হওয়া উচিত। তুমি কারোর এক্সপিরিয়েন্স পড়লে, মানে ইউ ক্যান, আই মিন রিড অল দ্য ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, বাট হুম কি হবে আলটিমেটলি, কি হবে তুই জানবি, তোর খুব ইন্টারেস্টিং মনে হবে, তোর দিনের শেষে গিয়ে মনে হবে লোকটা জিনিয়াস, বাট সেটাই আলটিমেটলি কি, আলটিমেটলি তো তুই তো যতক্ষণ না ব্যাপারটা এক্সপিরিয়েন্স করছিস ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা তোর ওন নয়। সো হুম ওনিং আ ফ্যাক্ট, যে কোনো বিষয়ে ওনিং আ ফ্যাক্ট দ্যাট দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, সো আমি এটা মানি, এই ব্যাপারটা আমার জীবনের ক্ষেত্রে খুব এক্সিস্ট করে। তারই একটা ছোট্ট উদাহরণ আমি খানিকক্ষণ আগে দিলাম যে when I was not meditating, I was kind of drowsy, I have to sleep. ঠিক আছে, এক্ষুনি পড়লেই ঘুমিয়ে পড়বো, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, বাট আফটার দেখ প্রায় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টা সময়, আমি ঘটনাটা ঘটে গেছে তারপর প্রায় হুম 1.5 ঘন্টা সময় বাদে হুম হুম আই এম গুড অ্যাজ নিউ, দ্যাটস দ্য থিং। এখানে আমার একটা বক্তব্য আছে, যেটা হচ্ছে বিশ্বাস মানুষকে আমার মনে হয় যে অনেক বেশি শক্তি দেয়। কারণ আমি এরকম দেখেছি যে যারা এই শিবের মাথায় জল ঢালা একটা খুব ডিফিকাল্ট একটা কাজ, এবং সবাই পায়ে হেঁটে কাঁখে জল নিয়ে ওরকম ভাবে অত দূর গিয়ে শিবের মাথায় জল ঢেলে তারপর ফিরে আসা,
সেটা খুবই মানে শারীরিক পরিশ্রমের কাজ অবশ্যই, কিন্তু সেটা ছাড়া এরা মানে মেন্টাল যদি কোনো স্টেবিলিটি না থাকে ওই রকম একটা সিচুয়েশনে, তাহলে আমার মনে হয় না কেউ কিন্তু ওটা করতে পারবে। মানে সেটার জন্য অন্য লেভেলের একটা ফিজিক্যাল স্ট্রেংথ লাগে। সেটা আমার তো মনে হয় সেটা অনেকটাই বিশ্বাস থেকেই কিন্তু আসে। যে আজকে ধরো চার্চে যারা যায় বা বিভিন্ন ক্ষেত্রে আমি শুধু উৎসবের কথাগুলো বলছি না। উৎসব, পুজো, ফেস্টিভ্যালস এগুলো তো ঠিক আছে। এগুলো অনেক বেশি মানে মেলা কনসেপ্টে আরকি। মানে মানুষে, মানুষে মিলন, সেই জন্য মানুষ একে অপরের সঙ্গে মেলামেশা করছে, ঠিক আছে। কিন্তু যে শারীরিক পরিশ্রম বা যে ধরনের জিনিসপত্র আমরা দেখি, সেটা চার্চে হোক বা এই বিভিন্ন যেগুলো উৎসব নয়, মানে উৎসবের থেকে যেখানে ধর্মের পরিসরটা বড় হয়, সেই সমস্ত সিচুয়েশনে যদি মানুষের কিছু স্যাক্রিফাইসেসও করতে হয়, সেই স্যাক্রিফাইসেসগুলো মানুষকে আমি খুব অনায়াসে এবং কোনো ভাবনা চিন্তা ছাড়াই করতে দেখেছি। তো তার মধ্যে আমার মনে হয় কিন্তু যে বিশ্বাস একটা বিশাল বড় রোল প্লে করে সেই জায়গাতে। এইটাতে কি তোমার মনে হয় না যে বিশ্বাসের সঙ্গে এই জায়গায় কিন্তু জানা অজানা এগুলো কিন্তু ঠিক আর যাচ্ছে না? মানে বিশ্বাস মানুষকে শক্তি দেয়। বিশ্বাসের উপর ভর করে মানুষ জানবে বা সিদ্ধান্ত নেবে যে সে আদৌ জানবে কিনা। সেইটা একটা বড় দিক আমার মনে হয়। তুমি কি অ্যাকচুয়ালি বলবে এই বিষয়টা? এই অ্যাকচুয়ালি এই সেম টপিকটা নিয়ে মানে coincidentally হয়তো I don't know, it's maybe a few thousand years old debate topic, এই পার্টিকুলার টপিকটা, যে what is the ultimate way to know the ultimate, হুম, এবং সেই পদ্ধতিগতভাবে চিন্তা করতে গেলে দুটো পার্টিকুলার, মানে আমি যদি ক্লিশে টার্মিনোলজিগুলোকে বাদ দিয়ে খুব সহজবোধ্য টার্মিনোলজিতে কথা বলি, তাহলে দুটো পার্টিকুলার ওয়ে আউট নিয়ে মানুষ বা বৌদ্ধ মানুষরা কথা বলে এসছেন সারা জীবন। একটা হচ্ছে দ্য ওয়ে অফ বিলিভ, আর একটা হচ্ছে দ্য ওয়ে অফ লজিক। একটা সময় গিয়ে যদিও দুটো বিষয়ই সম্পূর্ণভাবে এক হয়ে যায়, কিন্তু সেটা অনেক পরে গিয়ে। খুব সিম্পলি বলতে গেলে বিষয়টা হচ্ছে এটাই, সেটা হচ্ছে দ্য ওয়ে অফ বিলিভ, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট দেন দ্য ওয়ে অফ লজিক। মানে বিষয়টা হচ্ছে এটাই না যে এখানে আমি কেন এটা জিজ্ঞাসা করছি তোমায়, তার কারণ হচ্ছে আমার যদি বিশ্বাস না থাকে এবং যে জিনিসটা অ্যাকচুয়ালি লজিক নেই বা লজিক লেস, সেই জিনিসে বিশ্বাস না থাকলে আমি তো সেখানে লজিকই খুঁজবো। আমার যদি বিশ্বাস না থাকে, যদি আমি অবিশ্বাসী হই এবং আমি সেখানে দাঁড়িয়ে তাহলে আমি চাইবো যে তাহলে লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন আমাকে দাও। সেই লজিক্যাল এক্সপ্লেনেশনটাই তো এখানে মিসিং। মানে এখানে লজিক্যাল এক্সপ্লেনেশনটা নেই বলে অ্যাকচুয়ালি আমাদের কি দ্যাটস দ্য পয়েন্ট, অ্যাকচুয়ালি দ্যাটস দ্য হ্যাঁ, পয়েন্ট। মানে আমাদেরকে তার মানে কিন্তু বিশ্বাসের উপর ভর করতেই হবে। আমি যদি না, বিশ্বাসের উপর ভর না করি, মানে মানে ওই ব্যাপারটা কথাটার মতো যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আরকি, এইরকম অ্যাকচুয়ালি দ্য, ব্যাপারটা কি হবে না? না এখানে এই বিষয়টা খুব মজার। মানে বিষয়টা হচ্ছে এটা আমাদের প্রত্যেকের একটা ইন্টারনাল কি বলবো, বেড়ে ওঠার জায়গা আছে, যে আমাদের কোয়েস্টটা আলটিমেটলি, আমরা তো একটা কোয়েস্টে রয়েছি, হুম, যেখানে আলটিমেটলি মানে উই ডোন্ট নো হু উই আর, হুম, বাট এই কোয়েস্টটা কিন্তু আমরা নানান রকম ফর্মুলা দিয়ে খোঁজার চেষ্টা করি। হুম, সেটা আমাদের দৈনন্দিন জীবন থেকেও আমরা খোঁজবার চেষ্টা করি, যে কোনো ধরনের এডুকেশনাল টপিক থেকে আমরা খোঁজবার চেষ্টা করি, যে কোনো ধরনের প্র্যাকটিস থেকে আমরা খোঁজবার চেষ্টা করি, যে কোনো ধরনের আর্ট থেকে আমরা খোঁজার চেষ্টা করি। হুম, আলটিমেটলি আমরা কি খোঁজার চেষ্টা করি? আমাদের এক্সিস্টেন্সটা, রাইট? আমাদের এক্সিস্টেন্সটাকে খুঁজতে গিয়ে এই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করবার চেষ্টা করি। কিন্তু এটা আমাদের একটা মাইন্ডসেটের মধ্যে পড়ে যে আমরা অ্যাকচুয়ালি কোন প্রসেসে এটাকে ইয়ে করব। মানে একটা হচ্ছে যে কমপ্লিট ব্লাইন্ড ওয়ে, দ্যাট ইজ নট দ্য, মানে আমি বলতে চাইছি না হ্যাঁ, দ্য মানে ওয়ে এখানে অফ, আবারও যারা শুনছে বা এপিসোডটা দেখছে তাদের জন্য একটু ইজি করে দিই। আমরা কিন্তু এখনো ঠাকুর দেবতা এবং দেবতা বা দেব-দেবীদের প্রতি বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাস
এই টপিকটাতেই আছি, মানে এটা নিয়েই কথাবার্তা এক্স্যাক্টলি, বলছি। মানে এটা তো যে কোনো বিশ্বাস, হুম, এখন এটা শুধুমাত্র কোনো দেবীর প্রতি বা দেবের প্রতি বিশ্বাস করছিস বা কোনো অধিভৈতিক বা অধিদৈবিক অবস্থানের ওপর বিশ্বাস করছিস, ইটস নট লাইক দ্যাট। ইটস সিম্পলি দ্যাট দ্য বিলিভ ইজ আমি 5 বছর বাদে আই উইল বি আ বেটার হিউম্যান বিং, দিস ইজ অলসো বিলিভ হুম। ইন না, নেক্সট এইটা কিন্তু আমার মনে হয় একটু অন্যরকম। যার কারণ এগুলোতে অনেক ক্ষেত্রে অনেক ডেটা পয়েন্ট ম্যাটার করে। মানে আমার কাছে মনে হয় বিলিফ সেইটা নয় যেটাকে মানে যেটা আমার কন্ট্রোলে। সেটাকে মানে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সেটা কিন্তু বিলিফ হতে পারে না। যে আমি যদি ৫ বছর বাদে বেটার হতে চাই তাহলে, এবং আমার কাছে অনেক অপশন আছে ৫ বছর পরে বেটার হওয়ার, এখন যে পজিশনে আছি। এবং এটা অনেকটাই ডিপেন্ড করে যে সামাজিক দিক দিয়ে আমি বেটার হতে চাইছি নাকি নিজের দিক দিয়ে বেটার হতে চাইছি, সেগুলো ঠিক এনিথিং। আছে, শিখে নিলাম। বা আজকে আমি এই কাজগুলো করে নিলাম, বা হয়তো YouTube এ একটু কনসিস্টেন্ট হলাম। যেটা আমরা হওয়ার চেষ্টা করছি, হয়ে যাবে। তো এই ধরনের জিনিসপত্রগুলো দিয়ে আমরা জানি যে আমরা একটা রোড ম্যাপ বিল্ড করতে পারি যে টু আ বেটার ফিউচার, সামাজিকভাবে বা অন্যান্য দিক দিয়ে না হলেও নিজেদের কাছে একটা থাকবে যে চলো, উই হ্যাভ ট্রাইড, উই হ্যাভ ডান সামথিং। তো সেই দৃষ্টিভঙ্গিটা আলাদা। আবার আমার মনে হয় বিশ্বাস এটাই যে আহ, আমি একটা পরীক্ষা দিয়ে চলে এলাম, তারপর আমি বাড়িতে এসে কোয়েশ্চেনগুলোর আনসারগুলো বই খুলে না মিলিয়ে শুধু ঠাকুরের কাছে হাত জোড় করে যদি আমি বলি যে ঠাকুর আমাকে পাস করিয়ে দাও প্লিজ, আমাকে পাস না করিয়ে দিলে হবে না কিন্তু। এবার এইটা কিন্তু একটা বিলিফ, মানে সেখানে কিন্তু No, it's actually what people thinks believes is, মানে বিলিভ যে জায়গাটা, মানে ইন আলটিমেট ফর্ম বিলিভ ইজ আ ভেরি গিফটেড কোয়েস্ট, বুঝতে পেরেছিস? মানে খুব সিম্পলি বলতে গেলে তুই একটা খাদের ধারে দাঁড়িয়ে আছিস অ্যান্ড সামওয়ান সেজ জাম্প, হুম অ্যান্ড ইউ জাস্ট জাম্প উইদাউট এনি কোয়েশ্চেন্স আস্ক। হুম You are not even thinking what will happen to me, because if you are thinking what will happen to you, that means you are in the middle way of belief and non-belief. হুম So this is the thing we always do. We are always in the middle. Like তুই এতক্ষণ ধরে যে এক্সাম্পল গুলো দিলি, these are all the middle path. এটা কিন্তু বিলিভ পাথও নয়, এটা কিন্তু লজিক্যাল পাথও নয়, দিস ইজ দ্য ডিপ্লোম্যাটিক পাথ। মানে আমার হুম যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে আমার বিলিভ করে কাজ চলে যাবে, আমি বিলিভ করছি। মানে আমার যতক্ষণ পর্যন্ত মনে হলো আমি একটা পড়াশোনা করে একটা সাবজেক্টকে যতটা পারবো আমার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো, আমি পারছি, বাকিটা আমি ঠাকুরের ওপর ছেড়ে দিচ্ছি। সো হুম দিস ইজ আ জোক, রাইট? হ্যাঁ, আই বাট নো আমি নো বলছি, মানে আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি কি বিলিফের পক্ষে না বিপক্ষে? আমি বিলিফের জন্য সমর্থ নই। নট এভরিওয়ান ইজ অ্যাজ গিফটেড ফর দ্য পাথ অফ বিলিভ। মানে দিস ইজ দিস ইজ দ্য মানে লজিক্যাল তোমার লজিক লাগবে বিশ্বাস করতে। ইয়েস, আমার বিশ্বাস করতে না, আমার এক্সপিরিয়েন্সটা আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বিলিভ ইজ এ পাথ, মানে বিলিভ এমন কিছু মানুষের জন্য না, আমি এক্সিস্ট এটাতে করে। আবারও তোমাকে ইচ্ছে করেই ক্রস হুম, করছি। সেটা ডেফিনেটলি। হচ্ছে যে মানে ধরো তুমি তখন একটা কথা বললে যে তুমি মানে তোমার ঘুম পাচ্ছিল, তুমি আমি জানি তোমার জীবনে নিশ্চয়ই এর থেকেও বেশি এক্সপিরিয়েন্স আছে, সেই জন্যই তুমি হয়তো বিষয়টা গিয়েছো, বাট জাস্ট মানে যদি আমি কাটাছেঁড়া করতে চাই একটা এক্সপিরিয়েন্সকে একদমই সেইভাবে একদমই। নিয়ে, তাহলে তখন সেখানে আমি জানি যে মেডিটেশন ইজ আ বিগ ফ্যাক্টর। যে তুমি মেডিটেট করেছো 20 মিনিট ধরে, হুম। যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে মেডিটেশন অনেক কিছুতে হেল্প করে তোমায়, যে ধীর স্থির শান্ত হওয়ার পাশাপাশি তোমার রিল্যাক্সেশন যেটা অ্যাকচুয়াল দরকার সেটা হয়তো মেডিটেটিং টাইমে বা মেডিটেশন যখন তুমি করছো তখন তুমি অনেকটা পেয়ে যাচ্ছ। তো সেইটাই তোমাকে ওই এনার্জি বুস্টটা দিচ্ছে। তো এখানে মানে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি লক্ষ্মী এই দেবীর বিষয়টার ইনফ্লুয়েন্সটা কি সেইটা আমি জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট। When, look, belief
নন বিলিভ এই জায়গাটা মিডল গ্রাউন্ডে থেকে এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, খুব সিম্পলি এটা বুঝতে হবে যে আইদার উই উইল ডিডাক্ট ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, মানে আমরা ইন্টালেকচুয়ালি প্রত্যেকটা পয়েন্টকে ডিডাক্ট করব, অর আমরা করব না, আমরা পুরোটাই বিলিভের মধ্যে দিয়ে যাব। এবার মি অ্যান্ড ইউ বোথ আর নট দ্যাট কেপেবল টু জাম্প, মানে প্লেন অ্যান্ড সিম্পল, উই আর নট দ্যাট কেপেবল, উই উইল আস্ক কোয়েশ্চেন্স। মানে I will not jump. No, you will not jump and I will not jump, and I know most of the viewers over here, they will not তারাও jump, আমার মনে হয় তারাও they will not মানে jump, আবার সহজ করে বললে but মানে the যেটা point, হচ্ছে পূর্ণশীলদা বলতে চাইছে যে যদি কোনো একজন মানুষ খাদের ধারে দাঁড়িয়ে আছে, তাকে কেউ একজন বা এসে বলল যে তুমি ঝাঁপ দাও খাদে, তো ঝাঁপ দাও, and তোমাকে এটাও বলা হলো যে তুমি যদি ঝাঁপ দাও, the better things are waiting for you at the end of the jump. হ্যাঁ মানে Will you jump? তুমি একটু আমাদের শ্রোতা এবং দর্শকদের জন্য সহজ করে বলো, বাংলাতে বলো সহজ করে, তাহলে সুবিধা হবে। সোজা ভাষায় বলতে গেলে ইটস কাইন্ড অফ লাইক একটা মানুষকে একটা পার্টিকুলার ক্রস রোডসে এসে দাঁড় করানো হলো, সে ক্রস রোডসটায় এসে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে তার উল্টো দিকের একটা ক্রস রোডসের একটা পার্টে, ঠিক আছে, সেখানে একটা খুব ঘন জঙ্গল অপেক্ষা করছে, দেখলেই ব্যাপারটা ভয়ঙ্কর লাগছে, বাট সামওয়ান ভেরি ওয়াইজ or something, মানে very believable character comes next to him and told him, just go over there, don't ask any questions, don't ask me that ওখানে গেলে কি একটা বড় বাঘের সম্মুখীন হব আমি, না একটা বড় ভাল্লুকের সম্মুখীন হব, না আমি একটা টিরেক্সও দেখতে পেয়ে যেতে পারি, বিকজ আই ডোন্ট নো। টিরেক্স হলো ডাইনোসর। ওকে, সো আমি জানি না, বাট আই এম নট আস্কিং এনি কোশ্চেন। মানে আমাদের এপিসোড আমি জানি অনেক সিনিয়র আমাদের এই সমস্ত পডকাস্টের এপিসোড গুলো দেখে, ওই জন্য আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি সবার জন্য। Definitely. So that particular guy only will have two options. Either he will just wait over there and সেই পার্টিকুলার মানুষটাকে সে জিজ্ঞেস করবে, আচ্ছা তুমি আমাকে বলো, তুমি আমাকে এখানে যেতে কেন বলছো, সে জাস্ট বলছে না গো, দ্যাট উইল বি গুড ফর ইউ। মানে তুমি এখন যে পজিশনে আছো তোমার জীবনে, বা তুমি যাই করছো, তুমি যে জায়গাতেই আসো না কেন, তুমি যখন ওর ভেতরে যাবে, এবং আমি তোমাকে বলছি ইট উইল টেক সাম টাইম অ্যান্ড ইউ উইল গো পাস্ট দ্যাট, ঠিক আছে, হয়তো 3 দিন বা 5 দিন সময় লাগবে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনিথিং, জাস্ট গো। হ্যাঁ মানে এটা তো তুমি বিশ্বাসের পার্সপেক্টিভ বলছো যে সেই ক্ষেত্রে কোন মানুষ কি সিদ্ধান্ত নেবে না। এবার তুমি যদি প্রশ্নের উত্তর এখান থেকে বসে জানতে চাও, তাহলে তুমি কিন্তু কোনোদিনই ওই জঙ্গলটা পেরাতে পারবে না, ওই জঙ্গলটা এক্সপিরিয়েন্সও করতে পারবে না, বা কিছুই করতে পারবে না, ওটা কিন্তু তোমার বাইরে হয়ে যাবে। অ্যান্ড আই ক্যান teach you what the jungle is for next 10 years. আমাকে যদি থিওরিটিক্যালি তোমাকে বলতে হয়, ক্ষেত্রে মানে দেবদেবী বা এই ধরনের যে কোনো আরাধনার ক্ষেত্রে আরাধ্য দেবী দেবতা যেই হোক, অ্যাক্রস রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্মে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু বিশ্বাস করে, তো আমার যেটা খুব মানে অবাক নয়, ফ্যাসিনেটিং লাগে, যেটা হচ্ছে আমার খুব বৈচিত্র্যময় লাগে এই বিষয়টা, যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের যে বিশ্বাস সেগুলোর মধ্যে যতটা না মিল রয়েছে, লোকে বলে বটে মিল আছে, এটা ঠিক, বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের মিল আছে, অন্তত কিভাবে জীবন ধারণ করতে হবে, জীবন যাপন করতে হবে, এই সমস্ত বিষয় বা মানুষকে যে সাজেশন দেওয়া রয়েছে মোর অর লেস সেগুলো সবই ভালো, এবং সেগুলো যেরকম আজকেও মোটিভেশনাল চ্যানেলগুলোতেও যে ধরনের মানে উপদেশ দেওয়া হয়, সেগুলো ধর্মগ্রন্থগুলোতেও অ্যাক্রস এই রকমই কথাবার্তা মোর অর লেস বলা রয়েছে, সেগুলোর মধ্যে মিল আছে। কিন্তু যখনই এই বিশ্বাসের ব্যাপারটা আসছে, তখন কিন্তু ধর্মগুলোর মধ্যে প্রচুর ডিফারেন্সেস আছে, যেখানে কেউ মনে করছে যে এই ধরনের বিশ্বাসটা ঠিক, কেউ মনে করছে ওই ধরনের বিশ্বাসটা ঠিক, কেউ মনে করছে আবার যে না, ওরা যারা যারা বলছে এই কোনো বিশ্বাসগুলোই ঠিক নয়, অন্য একটা বিশ্বাস ঠিক। আবার যেরকম আমি যেমন তোমাকে বললাম আগে, আমি ভাবতাম যে আমি অ্যাথিস্ট, তারপর আমি বুঝতে পারলাম যে অ্যাথিজম ইটসেলফ ইজ আ রিলিজিয়ন। হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি দ্য ক্লিনিক্যাল ডিলেমা, যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে পয়েন্ট আউট করার চেষ্টা করে যাচ্ছি, যে তোর কাছে দুটো অপশন,
either you are going to that jungle হুম or you are not going to that jungle and experiencing it. হুম ঠিক আছে, তুই বাইরে দাঁড়িয়ে বিষয়টা নিয়ে থিওরিটিক্যাল অ্যানালিসিস করে যাচ্ছিস, একসময় দাঁড়িয়ে সেটা প্যারালাইসিসে দাঁড়িয়েও যেতে পারে, বা তুই সেখান থেকে কিছু একটা ওয়ে আউট পেতেও পারিস। সো তোর কাছে দুটো অপশন। এইবার ইন জেনারেলি যেটা হয়ে এসছে আমাদের হিউম্যান সোসাইটিতে থ্রু আউট আওয়ার হিস্ট্রি, খুব কম মানুষ আছে যারা এই দুটোর মধ্যে যে কোনো একটা পাথ নিয়েছে। কেউ ধৈর্য ধরে বসে বিষয়টাকে বাইরে থেকে অ্যানালাইসিস করবার চেষ্টাও করেনি, বিকজ তার কাছে সেই ধৈর্যটা নেই, বিকজ ইট উইল টেক আ হেল লট অফ টাইম, 10 years, 15 years, 20 years of your life, maybe much more than that, এবং তারপর দাঁড়িয়েও কোনো গ্যারেন্টি নেই যে ইউ উইল গেট আ লজিক্যাল এক্সপ্লেনেশন অর নট, বা তার মধ্যেই গাটসটাও নেই যে আমাকে জাম্প বলেছে বলে জাম্প। আমি ওই জন্যই বেসিক্যালি এই ব্যাপারটা বলতে চাইছি যে দ্য পাথ অফ বিলিভ ইন রিয়েলিটি টেকস আ লট অফ গাটস। মানে এই যে ব্যাপারটা যে নো কোয়েশ্চেন্স আস্ক, আমি জাস্ট জাম্প মানে জাম্প, ঠিক আছে, নো কোয়েশ্চেন্স আস্ক, এই যে জায়গাটা, দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট পাথ। মানে তুই যদি আমাকে অ্যালাউ করিস, আই ক্যান গিভ ইউ ওয়ান এক্সাম্পল ফ্রম ওয়ান অফ আওয়ার টেক্সট, রিলিজিয়াস টেক্সট, সো কল রিলিজিয়াল টেক্সট, বাট এটাকে হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও ইয়ে করা যায়। আমি পার্টিকুলারলি একটা উদাহরণ কৃষ্ণার পার্সপেক্টিভ থেকে বলতে পারি। এই উদাহরণটা আমাদের মহাভারতের পার্সপেক্টিভ থেকেই রয়েছে। একটা গল্প আমরা সবাই জানি যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, কে জানে না, ইচ অ্যান্ড এভরিওয়ান নোস দিস ফ্যাক্ট যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। মহাভারতের খুব ফেমাস একটা স্টোরি লাইনের মধ্যে এইটা। তো এই ঘটনাটা ঘটে গেছে, এবং আমরা এটাও জানি যে দ্রৌপদীর সাথে শ্রীকৃষ্ণের খুব একটা অঙ্গাঙ্গী বন্ধুত্বের সম্পর্ক ছিল, ট্রিমেন্ডাস বন্ধুত্বের সম্পর্ক ছিল, এবং এতটাই ছিল যে দ্রৌপদী একসময় শ্রীকৃষ্ণকে স্বামী হিসাবে চেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেটা ডিনাই করেছিলেন ডিউ টু ফ্যাক্ট সাচ অ্যান্ড সাচ অ্যান্ড সাচ। সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব না, কিন্তু উনি যেটা বলেছিলেন যে তুমি যখনই কোনো ধরনের কোনো প্রবলেমে পড়বে, তুমি আমায় স্মরণ করো, আই উইল বি দেয়ার। সো বাই দ্যাট পয়েন্ট যখন এই ব্যাপারগুলো অতিক্রান্ত হয়ে গেছে, আমার ঠিক মনে নেই দ্য এক্সাক্ট টাইম লাইন ওয়েন দ্রৌপদী ওয়াজ আস্কিং শ্রীকৃষ্ণ অ্যাবাউট দিস কোয়েশ্চেন, বাট দ্য কোয়েশ্চেন ইজ দিস, যে তুমি তো আমায় বলেছিলে যে আমি যখনই কোনো বিপদে পড়বো তুমি আসবো, মানে তুমি এসে উপস্থিত হবে। তো আমি তো এইরকম একটা ভয়ানক বিপদে পড়েছিলাম যেই সময় আমি অত সেন্সিটিভ একটা পজিশনে রয়েছি, মানে at the point of time when this incident was taking place, Draupadi at that time was in period. I don't know if anyone deep down Mahabharata in that way, but I think many people does. So এটা মহাভারত ডিপ ডাউন করলেই আমরা জানতে পারবো যে at that point of time দ্রৌপদী was in period, and তাকে ওরকম ভাবে ড্র্যাগ করে নিয়ে যাওয়া হচ্ছে, একটা মানুষ তাকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে, একটা ভরা রাজসভায় নিয়ে গিয়ে তাকে স্ট্রিপ করার চেষ্টা করছে, এবং স্ট্রিপ করছে, এবং স্ট্রিপ করতে করতে যখন সে শেষ মুহূর্তে পৌঁছে যায়, at that point of time Krishna appeared and magically saved her from the final, কি বলবো, final position of losing her everything, এই জায়গা থেকে তাকে সেভ করে। তো এই জায়গা থেকে দ্রৌপদী জিজ্ঞেস করছে যে তুমি কি মজা নিচ্ছিলে? মানে যেরকম রাজসভায় সেদিনকে দাঁড়িয়ে সবাই মজা নিচ্ছিল, সবাই যেন কোনোভাবে একটা দেখার চেষ্টা করছিল, কারণ আমি তো সবার কাছে প্রার্থনা করেছি, আমি পিতামহ ভীষ্মর কাছে বলেছি, তিনিও মাথা নিচু করে নিয়েছেন, আমি দ্রোণাচার্যর কাছে বলেছি, এই মানুষগুলো এত ওয়াইজ মানুষজন, তারা প্রত্যেকে মাথা নিচু করে নিয়েছেন এবং আমাকে হেল্প করতে বাধা দিয়েছেন, আমাকে কেউ হেল্প করতে চাননি, এবং আমার হাজবেন্ডরা তো অলরেডি তারা তো নিজেদের মান সম্মান খুইয়ে বসে রয়েছেই, এবং যিনি আমার সব থেকে বয়োজ্যেষ্ঠ হাজবেন্ড তিনি আমাকে অলরেডি তখন সোল্ড আউট করে দিয়েছেন, সুতরাং তারও সেখানে কিছু বলার নেই। তো তুমিও কি তাই ছিলে? মানে পিপল নো ইউ অ্যাজ দ্য ভগবান, ইউ আর দ্য ভগবান, রাইট? ইউ আর দি শ্রীকৃষ্ণা, ইউ আর মহাবিষ্ণু। সো তুমিও কি করছিলে? তখন শ্রীকৃষ্ণ খুব হাসেন, এবং হেসে একটাই কথা তাকে বলেন যে অনলি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, অ্যাট দ্য লাস্ট পয়েন্ট অফ টাইম, যখন তোমার গা থেকে অলমোস্ট সমস্ত কাপড় চলে গেছে, লাস্ট যেটুকুনি কাপড় বাকি আছে, এই সময়টাতে
only at that point of time you have completely let yourself go and believed in me that I will come and save your everything. So my point over here is, until and unless you are letting yourself completely go in the path of belief, the believe things, মানে তুমি যেটা বিলিভ করছো, দ্যাট থিংস, সেটা ভূত হতে পারে, ভগবান হতে পারে, যাই হতে পারে, অথবা মানুষ হতে পারে, অথবা ম্যানিফেস্টেশন হতে পারে, অর এনিথিং হতে পারে, দ্যাট থিং উইল নট অ্যাপিয়ার। আমরা incapable of letting ourselves go completely, even that point of time. দ্রৌপদীর মতন একজন মানুষ, তিনিও কিন্তু শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোর চেষ্টা করে গেছিলেন। আমি পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছি। ওনাকে যখন স্ট্রিপ করা হচ্ছে, মানে উনি কিন্তু এটা কমপ্লিটলি চেষ্টা করে গেছেন যে আমি যেন কোনোভাবে আমার শারীর খুঁটটা বাঁচাতে থাকি। আমি জানি আমি এখন অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছি, এগুলো নিয়ে অনেক কিছু হবে, বাট আই এম গিভিং দ্য মোস্ট লজিক্যাল এক্সপ্লেনেশন দ্যাট আই হ্যাভ রাইট নাও, যে উনি যতক্ষণ পর্যন্ত নিজেকে বাঁচানোর চেষ্টা করে গেছেন, ততক্ষণ পর্যন্ত ওনার এই বুনটা কিন্তু কাজ করেনি যে উইল গেট মাই হেল্প। মানে ওভারঅল তুমি বলতে চাইছো যে যদি না পুরোপুরি কেউ সাবমিট করে টু এনি আইডিয়া বা যে কোনো ধরনের জিনিস, ততক্ষণ অবধি সে সেটাকে জানতে পারবে না বা অনুভব করতে পারবে না, অনুধাবন করতে পারবে না। এবং কিন্তু আমি বলতে চাইছি এটাও তো একটা বিশ্বাস। কোনটা একটা মানে বিশ্বাস? যে এই ধরনের কিছু না করলে বা সম্পূর্ণ সাবমিট না করলে যে তুমি এটা পাবে না বা এটা কি, এই যে জিনিসটা, এটাও তো একটা না, এটা বিশ্বাস থেকেই জন্ম নিচ্ছে। না, এটা অ্যাকচুয়ালি ইটস নট বিশ্বাস, এটা অ্যাকচুয়ালি দেখা গেছে যে এই ধরনের বিষয় নথিভুক্ত করা গেছে, মানে ইন দ্য টাইম অফ আওয়ার হিস্টোরিক্যাল ইভেন্টস এগুলো নথিভুক্ত করা গেছে যে এই ধরনের ঘটনা পরপর পরপর ঘটতে ঘটতে থেকেছে, এবং বেশ কিছু মানুষের জীবনে এটা ঘটেছে। কিন্তু যাদের জীবনে এটা ঘটেছে তারা খুব, মানে কি বলবো, রেয়ার গ্রুপ অফ পিপলের মধ্যে পড়েন যাদের জীবনে এটা ঘটেছে, এবং তারা কিন্তু এই বিষয়গুলো যাদের অ্যাকচুয়ালি জীবনে যারা এগুলোকে এক্সপিরিয়েন্স করেছেন, তাদের জীবনে কিন্তু তারা এটাকে মানে ম্যানিফেস্টেশন করবার জন্য বা তাদের কাজে লাগানোর জন্য কিন্তু তারা এটাকে ব্যবহার করেননি। মানে আমরা বেসিক্যালি বিলিভ ব্যাপারটা ব্যবহার করি অ্যাজ এ বিজনেস পার্সপেক্টিভ, যে আমি ঠাকুরকে যদি আজকে 100 টাকার প্রসাদ দিই, ঠাকুর আমাকে কালকে 200 টাকার কিছু একটা ফিরিয়ে দেবে। ঠিক আছে, সেটা তো বটেই, সেটা তো ঠিক আছে, অ্যাক্রস সবার এইটা বিশ্বাসের মধ্যে ওটাই রয়েছে, সেটা আমি হ্যাঁ, যে বিশ্বাস মানে নিজেও ব্যাপারটা, যে বুঝতে পেরেছি। বিশ্বাস ব্যাপারটা মানে এখনকার দিনে যেটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে বিশ্বাস ইকুয়ালস টু বিজনেস। কিন্তু ইন রিয়েলিটিতে বিশ্বাস ব্যাপারটা হচ্ছে বিশ্বাস উইদাউট আস্কিং এনিথিং। এনিথিং মিনস এনিথিং। ইফ ইউ আর টেকিং মাই লাইফ অ্যাওয়ে, টেক ইট, আই ডোন্ট বদার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক মানে আছে, এবার তার মানে সেটাই বলছি, মানে সেটা ভালো বা খারাপ সেইটা না, তুমি এটা বলবে এখানে কিছু। না, এখানে তো এটার কোনো জায়গাই নেই। ইটস আ লাইফ চয়েস। ইফ সামওয়ান হ্যাঁ, মানে ধরে কেউ নে, যদি বিশ্বাস কেউ করে যদি তো সেটা তার কেউ যদি নিজের ব্যাপার আর বিশ্বাসটাকে কি। এই জায়গায় নিয়ে যেতে চায়, এবং সেটা যে কোনো জায়গায়, ধর কেউ একজন খুব ভালো পেন্টিং করেন, বা ভালো পেন্টিং করে না, সে জানেন না সে ভালো পেন্টিং করেন, আমাদের মনে হচ্ছে দেখে তিনি খুব ভালো পেন্টিং করেন, বাট হি ইজ অনলি, কি বলবো, কমফোর্টেবল উইথ দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ হ্যাভিং আ পেন্সিল অ্যান্ড আ পেপার। অনলি ইন দ্যাট ফেজ অফ হিজ লাইফ সেই ব্যাপারটাতে কমফোর্টেবল, এবং সে তার বাইরে কিছু বোঝে না। এবং তাতে যদি তার পেট চলে চলুক, না চলে চলুক, পরনে কাপড় থাকে থাকুক, না থাকে না থাকুক, সে ওটার বাইরে আর কিছু যাবে না, ওটার বাইরে সে আর কিছু কম্প্রোমাইজ করবে না। দিস ইজ অলসো পার্ট অফ বিলিভ, রাইট? হ্যাঁ, অবভিয়াসলি। কিন্তু মানে বিষয়টা হচ্ছে আমি কেন ওই পার্সপেক্টিভটা থেকে শুরু করলাম প্রথমে, কারণ বাই ডিফল্ট মানে তুমি যখন বলছো যে তোমার একটা ট্রানজিশন হয়েছে একটা ধারণা থেকে আরেকটা ধারণায়, যে যেখানে তুমি আরেকটু উদারমনস্ক হয়েছো। উদারমনস্ক আমরা যখন হই তখন বিভিন্ন কারণে হই। আমার ক্ষেত্রে আমি আমার ক্ষেত্রে উদারমনস্ক ব্যাপারটা হচ্ছে হয়েছি। হ্যাঁ, কমপ্লিটলি মানে এক্সপিরিয়েন্স। তোমার ক্ষেত্রে আমার তুমি বলছো এক্সপেরিয়েন্স। আমি সেইটাই জানতে চাইছি যে সেই এক্সপেরিয়েন্স বা জীবনের তোমার মানে অভিজ্ঞতাগুলো তোমাকে
কি কিছুতে বিশ্বাস করিয়েছে যে হ্যাঁ না, আমার জীবনের অভিজ্ঞতাগুলো আমাকে কোনো কিছুতে নতুন করে বিশ্বাস করায়নি। আমার জীবনের অভিজ্ঞতাগুলো আমার কাছে কিছু ডোরওয়ে খুলে দিয়েছে, যেটাতে আমি প্রথমে এটা বুঝতে পেরেছি যে আহ, আমি ছোট থেকে যা পড়াশুনো করে আসছি, আমার সিলেবাসে যা পড়াশুনো করানো হয়েছে, এবং আমি যা আদার্স গল্পের বই পড়েছি, মোস্ট অফ দেম, আই মিন মোস্ট অফ দেম আর রিটেন বেসড অন আ ফ্যাক্ট দ্যাট দে থিঙ্ক দে নো সামথিং। ঠিক আছে, মানে হুম, দে থিঙ্ক দে আর এক্সপিরিয়েন্সিং সামথিং, দে আর নোয়িং সামথিং। কিন্তু এই জায়গাটাতেই মানে মোস্ট অফ দ্য টাইম যে ডিলেমাটা হয়, সেই জায়গাটা এখানেই লুকিয়ে আছে, যে when you think you know something, you actually don't know anything. When you really don't know anything, you actually maybe know something. এই জায়গাটা আমার কাছে প্রথম খুলতে শুরু করে যখন আমি একসময় এক্সটেন্সিভ ওয়েতে, মানে যখন যেখানে যা বই পেতাম পড়ে ফেলতাম আর কি, এবং সেই জায়গা থেকে পড়তে 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 গিয়ে আমার কাছে গিয়ে এই জায়গাটা হঠাৎ করে খুলে যায় যে যা, সব বই তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একই কথা বলছে। মানে আমি জানি না এটা কতজনের মানে ক্ষেত্রে তুমি কি হয়েছে। নন ফিকশনের কথা বলছো? ফিকশন মানে কেন? ফিকশন তো they don't claim that they know anything. অ্যাকচুয়ালি দে ক্লেম দ্য মোস্ট। No, they portray a godlike character for other characters. They may be human, they may be aliens. কিন্তু সেখানে সেই গড কমপ্লেক্স আছে সেই লেখকদের, না সেটা আমি তুমি বলতে পারো। না আমি কারণ আমি এই অ্যাকচুয়ালি যেটা ধরনের ন্যারেশন দেখেছি যেখানে থার্ড পার্সন হিসেবে ন্যারেট করছে যে এরপর গোপালবাবুর এই হলো, এরপর গোপালবাবু চলতে গিয়ে হোঁচট খেলেন। তো এটা হচ্ছে গড কমপ্লেক্স, যে মানে এটা খারাপ কিছু নয়, এটা না বড় বড় ডেফিনেটলি লেখকরা অবশ্যই করেছেন। এবং সেখানে তার মনে হয়েছে যে তার স্টোরি লাইনটা মানে সে একটা নিজের দুনিয়া তৈরি করছে, তো সেখানে তার গড কমপ্লেক্স থাকতেই পারে ফিকশনের ক্ষেত্রে আমি বলছি। বাট নন ফিকশনেই তো এই ক্লেমটা থাকে যে আমি কিছু জানি। দ্যাট ইজ ওয়াই নন ফিকশন বুকস আর রিটেন, তাই না? যে আমি যেটা জানি আমি সেটা শেয়ার করতে চাইছি বাকিদের সঙ্গে, ইন ইন সাম সেন্স, যেখানে বাকিরা সেটা পড়ে আমি যেটা বিশ্বাস করি বা আমি যেটা ভাবি সেইভাবে তারা ভাবতে শুরু করুক। সো কিন্তু ফিকশনের ক্ষেত্রে তো এটা হওয়ার কথা নয়, মানে না ফিকশনে তো এই অ্যাকচুয়ালি ক্লেমটা নেই। এখানে একটা দ্বৈততার জায়গা তৈরি হয়, মানে একটা ডুয়েলিটির জায়গা তৈরি হয়, উইচ ইজ নট এসেনশিয়াল। যে এই মানে যা যা মোস্ট অফ দ্য রিটেন ফ্যাক্টস আমাদের সামনে রয়েছে, তারা কিন্তু কেউ এটা বলে না যে উই ডোন্ট নো এনিথিং, লেটস ফাইন্ড আউট। এই হুম, জায়গা থেকে আমি দেখিনি চট করে কোনো বই বা লেখা শুরু হচ্ছে এবং সেই লেখাটা এখানে গিয়েও শেষ হয়ে যাচ্ছে। মানে ধর সেই পার্টিকুলার কনটেক্সটটা নিয়ে 1000 পাতা লেখা আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেও জায়গাটা গিয়ে সেম থাকছে, যে অ্যাকচুয়ালি উই সেক্ষেত্রে ডোন্ট। তো ওটা আবার এরকম হয়ে যাচ্ছে না যে আমি কিছু জানি না এবং আমি যদি একটা কিছু লিখি তো সেটা একটা আর্টিস্টিক এক্সপেরিমেন্টই হবে, সেটাও আরেক ধরনের বিলিফ না যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তা নয়, এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের জায়গায় এক্সপিরিয়েন্স হচ্ছে, যেখানে দাঁড়িয়ে আহ, বেশ কিছু মানুষ বা মানুষ, বেশ কিছু মানুষরা একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে তাদের যে সম্মিলিত এক্সপিরিয়েন্সগুলোকে সেটাকে খানিকটা জার্নালাইজড করেছে, যে আমি আজ এই এই বিষয়গুলো এক্সপিরিয়েন্স করলাম। হুম সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে আমি কোথাও পৌঁছালাম না, আমি কিন্তু বিষয়গুলো এক্সপিরিয়েন্স করলাম। এবার সেখানে দাঁড়িয়ে আরেকজন মানুষ বলছে যে আচ্ছা তুমি এখানে গিয়ে এই বিষয়গুলো এক্সপিরিয়েন্স করলে, আমি কিন্তু করিনি ভাই, আমার এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি আলাদা, আমিও এটাকে জার্নালাইজ করলাম। এরকম ভাবে ধর 10 জন জার্নালাইজ করবার পর এটা দেখা যাচ্ছে যে 2 জন বা 3 জন মানুষের এক্সপিরিয়েন্স কিন্তু একটা জায়গা থেকে সমান। ঠিক আছে, কাইন্ড অফ ফাইন্ডিং আ সিমিলার পাথ ইন নোয়িং দ্য আননোন। আলটিমেটলি হুম তারা কোয়েস্টটা কি করছে, নোয়িং দ্য আননোন। আমি যেটা বলে শুরু করলাম যে উই আর অল ইন দ্য সেম কোয়েস্ট অফ নোয়িং দ্য আননোন, উই ডোন্ট সবাই ইভেন, নয়, সবাই নয়, মেবি নট। সবাই একেবারেই নয়। তার কারণ হচ্ছে আজকে আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটা একটা বড় অংশের মানুষের কাছে বেসলেস।
যে কারণ তাদের কাছে এই আলোচনাটাই বেসলেস, কারণ তাদের মনে হয়, এক দলের মনে হয় যে আমার বিশ্বাসটাই এতটা স্ট্রং যে আমি এটা নিয়ে কোনো কথা সহ্যই করব না, মানে এটা নিয়ে কোনো কথা হওয়ার কোনো জায়গাই নেই আমার। বিশ্বাসটা সংস্কারের জায়গায় হ্যাঁ, চলে গেছে। আমার হ্যাঁ, বিশ্বাস এটা। তো আমাকে এখন এটা নিয়ে যদি কেউ প্রশ্ন করে, ওটা শোনাও পাপ। এইটা একটা দল। আচ্ছা, আর একটা দল হচ্ছে যে না, এটা সম্পূর্ণ লজিকলেস একটা আলোচনা। তার কারণ এতে মনুষ্য সমাজে, মানে যারা মনুষ্য সমাজ নিয়ে পার্টিকুলারলি খুব, মানে আমি জানি না, চিন্তিত বোধ হয় তারা। আচ্ছা, তো তাদের অনেকের আমার মনে হয় যে এই ধরনের আলোচনা শুনলে অস্বস্তি হয়। যে কারণ তাদের মনে হয় মনুষ্য সমাজে এই আলোচনার কোনো অবদান নেই। হ্যাঁ, আচ্ছা। মনুষ্য সমাজে শুধুমাত্র অবদান আছে কি বলবো? আ ম্যাকডোনাল্ডস এর, হ্যাঁ, পেপসির, হয় ও ওয়ার্ল্ড কাপের। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, অথবা তোমার বাড়ির সামনে রাস্তায় যেটা ভাঙা হয়ে আছে ওটা সারানো। হুম, হ্যাঁ, তো এইটাই। এই সমস্ত আলোচনাগুলোর কোনো, এবং বিভিন্ন দল সেটা বিভিন্ন মতাদর্শ, রাজনৈতিক দল ওভার দ্য ইয়ার্স সমস্ত কিছু, মানে তাদের বিভিন্ন পার্সপেক্টিভ রয়েছে এইগুলোর বিষয়ে। এই ধরনের আলোচনার ক্ষেত্রে মানে এই ওপেন মাইন্ডেডনেস, মানে যে আলোচনা নিয়ে ধরো তুমি আর আমি আলাপচারিতা করছি বা আলোচনা করছি, আলোচনার একটা বেস হচ্ছে যে আলোচনায় নট নেসেসারিলি ২ দলের মানুষকে এক মতামত রাখতে হবে। কিন্তু আলোচনার মানেই এটা যে আলোচনার মাধ্যমে তারা কিছু একটা জানার চেষ্টা করছে, তাই তো? তো এক্স্যাক্টলি। এখন সেখানে আমি সেটাই বলছি যে সব মানুষ নয়। সব মানুষ যে জীবনে নিজেদের বা এই সমস্ত বিষয়ে কিছু জানার চেষ্টা করছে তা নয়। এক ধরনের মানুষ শুধুমাত্র জীবনে বেঁচে থাকবে, তারপর একদিন জাস্ট মরে যাবে, অ্যান্ড এইটুকুই তাদের জীবনের কাজ। আরেক দলের মানুষের জীবনের কাজ হচ্ছে আ সামাজিক দৃষ্টিভঙ্গিতে মানুষের জন্য কি কাজ করা যায় সেগুলো নিয়ে ভাবা। আবারও আমি কোনোটাকেই ছোট বা বড় কিন্তু করছি না। মানে ডেফিনেটলি না। বলছি না যে এইটা ভালো, এটা খারাপ। কারণ আমাদের আলোচনাটাও আদৌ ভালো না খারাপ সেটাও আমরা জানি না। তো আবার সিমিলার ওয়েতে আবার বিশ্বাসের উপর ভর করে যারা এই আলোচনাটা শুনতেই চাইবে না, দুপক্ষই আরকি। তো তাদের দিক দিয়েও ব্যাপারটা অন্যরকম। এইবার মানে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এই এই ধরো এই পার্সপেক্টিভটা আমি তোমাকে এই কারণে বললাম যে ধরো পৃথিবীতে এই মানুষগুলোও তো রয়েছে চারিদিকে, যে যারা এত ডিপ থিঙ্কিং করে না, বা যারা ধরো তো ভেতরে গিয়ে ভাববার চেষ্টা করে না, তাদের কি করা উচিত চেষ্টা? করলে না, আদতে কি কোনো লাভ জোর আছে তাদের জোর জীবনে? করে করা উচিত না। মানে এই এই জায়গা থেকে আমি জাস্ট একটা কথাই বলবো, সেটা তোর আগের প্রশ্নের উত্তরটা আমি হয়তো অনেকটা ডাইভার্টেড হয়ে গেছিলাম, তাই উত্তরটা পর্যন্ত পৌঁছাতে পারিনি। যেখানে তুই বলছিলি যে মেডিটেশন ইজ আ গুড থিং, দ্যাট উই অল নো। নাও হুম, ইটস আ প্রুভেন সায়েন্টিফিক ফ্যাক্ট দ্যাট ইট উইল হেল্প ইউ রিল্যাক্স। হ্যাঁ, প্লেন অ্যান্ড সিম্পলি, ঠিক আছে। কিন্তু এই হেল্প ইউ রিল্যাক্স এর পর মানুষ ইন জেনারেলি কি করে? সে তো ঘুমিয়েই পড়ে। সে কি হুম। আবার এসে পূর্ণোদ্যমে কিছু আবার অন্য কাজ করতে চাইবে? করে না কিন্তু। কেউ করতে পারে। কেউ হয়তো করতে পারে। বাট হ্যাঁ, মোস্ট অফ দ্যা টাইম এটা হয় না। মোস্ট অফ দ্যা টাইম যারা মানে মেডিটেশন ১ম দিকে প্র্যাকটিস করে, তারা মেডিটেট করতেই ঘুমিয়ে পড়ে। I know many people are doing it. ঠিক আছে। কিন্তু এই মেডিটেশন শব্দটাকে নিয়ে এখন এত বেশি রকমের ব্যবসা হচ্ছে বা এত কিছু রকম হচ্ছে। সো আমি জাস্ট একটা ফ্যাক্ট শেয়ার করতে চাই যে people think meditation as some kind of concentration or something like that. Actually নয়। Meditation is something like deconcentration. হুম, Okay. So হুম, decluttering, হ্যাঁ, মেক সেন্স। actually actually it's opposite than what you হুম, think. মানে it's kind of like তোর মনে হচ্ছে যে তুই পার্টিকুলার এই ডাইরেকশনে গেলে তুই কিছু একটা দিকে পৌঁছাতে পারবি, কিন্তু তুই যতক্ষণ সেই ডাইরেকশন দিয়ে হাঁটবি তুই অ্যাকচুয়ালি কোনো দিকেই পৌঁছাচ্ছিস না। বাট ওয়েন ইউ অ্যাকচুয়ালি গিভ আপ দ্যাট পার্টিকুলার সেন্স যে আমি আর কোথাও পৌঁছাতে চাইছি না বা আমি হাঁটতেই চাইছি না, ইউ আর অ্যাকচুয়ালি স্টার্ট রিচিং। আমি এই হুম, জায়গা থেকেই বলবো যে মা লক্ষ্মীর জায়গাটা এখানে এই জন্যই আছে বা রয়েছে, সেটা হচ্ছে যে আমি যখন অন্যদিন মেডিটেশন করতে বসি, এটা বললাম একদম পার্টিকুলার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে, আমি যখন অন্যদিন মেডিটেশন করতে বসি তখন আমি যে পার্টিকুলার ফ্লো অফ এনার্জি আমার বডি আর মাইন্ডের মধ্যে দিয়ে ফিল করি,
আমি আজকে সেটা করিনি। সো এক্সপিরিয়েন্সিয়ালি ইটস ভেরি ডিফারেন্ট। এবার ওই পার্টিকুলার সময়ে আমার শরীরে যদি কিছু ইলেকট্রোড বসানো হতো, ধর ইসিজি অর ইইজি এরকম পার্টিকুলার কিছু বসানো হতো, বা এর আগের পার্টিকুলার সময়গুলোতে যখন আমি অন্য সময় মেডিটেশন করি সেই সময় যদি বসানো হতো, নিশ্চয়ই কিছু চেঞ্জেস ধরা পড়তো। কিন্তু সেই চেঞ্জেসগুলো দিয়ে লোকে কি বুঝতে পারতো আমি জানি না, মানে যারা ধরা পড়ার চেষ্টা করতো, বাট এইটুকুনি বুঝতে পারতো যে দেয়ার আর চেঞ্জেস, দেয়ার আর আর ভেরি। একটাও জিনিস হতে পারে যেটা কি তুমি অস্বীকার করবে, আমি যদি এভাবে বলি যে আজকে যেহেতু লক্ষ্মী পুজো অ্যান্ড সেখানে তোমার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট এটা নয় যে সাইকোলজিক্যালি ইউ ফিল এ লিটল বিট মোর পাওয়ার্ড, নাথিং এলস, নাথিং হ্যাজ চেঞ্জড, কিছু অ্যাকচুয়ালি বদলায়নি। সাইকোলজিক্যালি তুমি ভাবছো যে তুমি এনার্জি গেইন করেছো, তাই তুমি এনার্জি পাচ্ছ। No, actually, I haven't gained any energy. It is always there. হুম ঠিক আছে, মানে কি করে বলি ব্যাপারটা, মানে ধর তুই পুকুরে মাছ ধরতে গেছিস, হুম তোর কাছে এনাফ চারা রয়েছে, তোর ছিপটাও ঠিকঠাক আছে, কিন্তু ওই পার্টিকুলার পুকুরটায় এত বেশি নোংরা রয়েছে, এত বেশি ক্লাটার রয়েছে, অথচ তুই জানিস প্রচুর মাছ রয়েছে, কিন্তু তুই যদি ওখানে চারা দিস, মাছগুলো বুঝতেই পারবে না যে ওখানে মানে এসে হুম চারাটা খেতে সেটা তো হবে, আর ঠিক, সামথিং সেটা লাইক আমি দ্যাট, বুঝতে পারছি সামথিং যে লাইক দ্যাট। তো তুমি, আমি মানে কিন্তু ওই এনার্জি সেন্স থেকে বলছি না, আমি বলছি আজকে যে তোমার মনে হচ্ছে যে ধরো আজকে দের ইজ এ ডিফারেন্স, তুমি বললে যে অন্য দিনগুলোয় লাগালে হয়তো অন্য এক্সপিরিয়েন্সিয়াল, রিডিং, হ্যাঁ অন্য রিডিং এক্সপিরিয়েন্সিয়াল আসতো। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা আমরা করি তো মাথা দিয়ে, ব্রেন দিয়ে, এভরিথিং দ্যাট উই no, এক্সপিরিয়েন্স। no, not at the time of not at the type of meditation, because ওই জায়গা থেকেই কথাটা শুরু হলো, যে if you are thinking something, না মানে আমি তোমাকে লজিক্যালি প্রশ্নটা করছি আমি যে লজিক্যালি অ্যান্সারটা দিচ্ছি তোকে, মানে ব্যাপারটা বোঝ। আমরা যদি মেডিটেশনও করি সেখানে হুম। আমরা যে এক্সপিরিয়েন্সটা করছি, ইট ইজ বিকজ অফ আওয়ার ব্রেন, মানে নো নো আমরা নো 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 নো, আমি আমি এই আচ্ছা জায়গাটাই তোকে ক্লিয়ার করব। অ্যাকচুয়ালি ব্রেন মেডিটেশনে যত বেশি ইনভলভ হবে, actually you are not meditating. হুম If you are meditating with your brain, then you are not meditating at all. So what's the experience? এই জায়গাটার একটা খুব সিম্পল এক্সাম্পল তোকে দিতে পারি। হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্সড ডিপ স্লিপ? মানে আ স্লিপ যেখানে তুই ধর রাত্রিবেলা ঘুমাতে গেলি, সকালবেলা ঘুম থেকে উঠলি, অ্যান্ড তুই গোটা রাত্রিরে কোনো স্বপ্ন দেখিসনি, সুতরাং হুম ইউ জাস্ট ডোন্ট ইভেন রিমেম্বার দ্যাট ইউ স্লেপ্ট। হুম ঠিক আছে, না তুই একটা পার্টিকুলার সময় ঘুমাতে গেলি, ধর তুই 12টায় ঘুমাতে গেলি, আর তুই 7টায় ঘুম থেকে উঠলি, এর মাঝখানটা তোর কাছে পুরো ব্ল্যাঙ্ক, হুম নাথিং। সো ইউ আর এসেনশিয়ালি আ ডেড পারসন, টু ইউ অ্যাট লিস্ট। হুম বাট সাবকনশিয়াস তো চলছে, মানে সাবকনশিয়াস ইজ স্টিল পার্ট অফ আওয়ার ব্রেন। দ্যাট ইজ ইউ নো বাই থিওরি, আর ইউ এক্সপিরিয়েন্সিং ইট? সেটা তো আমরা বাই ডিজাইন এক্সপিরিয়েন্স করতে পারি না, মানে না আমি না, হুম নট বাই ডিজাইন, পিপল ক্যান ডু দ্যাট। সো ওটা বাদ দিয়ে দে, তুই পারিস না বা আমি পারি না, হুম ঠিক আছে? সো আমি তোকে বলতে চাইছি, হোয়াট উইল বি দ্য ফার্স্ট রিয়াকশন ইউ হ্যাভ ওয়েন ইউ ওয়েক আপ ইন মর্নিং? ইউ উইল জাস্ট ফিল লাইক, ওয়াও, দ্যাটস আ গুড স্লিপ, রাইট? হুম দ্যাট উইল বি দ্য রিয়াকশন দ্যাট ইউ হ্যাভ। বাট ভেবে দেখ, এই যে রিয়াকশনটা যে দিলি, দ্যাট ইজ আ গুড স্লিপ, হাউ ডু ইউ নো দ্যাট ইজ আ গুড স্লিপ? You haven't experienced anything. You are essentially non-experienced at that time. মানে হুম the last 7 hours, সেই সময় তুই একবারও টয়লেট করতে উঠিসনি, কিচ্ছু করিসনি, তুই একটা সিঙ্গেল ড্রিম ফেজের মধ্যে দিয়েও যাসনি, you just falls asleep and you just wake up, and in between that nothing, but you are actually feeling very relaxed, very good. So who is that particular person or phenomena or anything, or that who is feeling that, oh, I am feeling good, or my experience is good?
বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, ইউ ডোন্ট হ্যাভ এনি মেমোরি। বুঝতে পারছিস আমার কথাটা? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ড্রিম, আমাদের যদি কিছু ড্রিম থাকে, ঠিক আছে, আমাদের কখনো কখনো মনেও থেকে যায় আমাদের ড্রিম, রাইট? আমাদের ড্রিম সিকোয়েন্সের প্রচুর জিনিসপত্র মনে থাকে। জো সাত্রিয়ানি, আমি শুনেছি নাকি উনি একটা নোটবুক নিয়ে ঘুমাতে যান, সকালবেলা উঠে উনি যা যা ড্রিম করলেন উনি ওটা লিপিবদ্ধ করেন এবং পরের দিন উঠে উনি ওটা দিয়ে একটা পিস ডিজাইন করেন। মোস্ট অফ হিজ অ্যালবামস আর ডিজাইন লাইক দ্যাট. So I'm not talking about that. So that's an experience, right? Subconscious experience, but experience. But when you are not having any dream, but you are still feeling very relaxed and very good, and you are getting that feeling that, oh, that experience is good. So what's that experience? এইটাও আমার মনে হয় অনেকটাই বিকজ অফ হাউ ইউর বডি ফিলস ওয়েন ইউ ওয়েক আপ। কারণ কিছু সময় এরকম হয় যে কেউ ঘুম থেকে ওঠার পর তার খুব বুক জ্বালা করছে ফর সাম রিজন, কেউ জানে না কেন। ওঠার পর বুক জ্বালা করছে, তখন তার মানে বাবা জল খেতে হবে। তো এগুলোর কিন্তু লিঙ্ক আছে, মানে আমি বলছি যে এগুলোর কিন্তু একটা বডি ফ্যাক্টর আছে। মানে যদি রিয়েলাইজ সেটা করতে না গেলে থাকে, যদি সেটা না, এক্সপিরিয়েন্স তাহলে আমি কিভাবে করব যদি আমার বডি ফ্যাক্টর না থাকে? দেন আই হ্যাভ টু বিলিভ। নো, I'm not talking about believe. মানে ধর এটা তখনই সম্ভব মানে যদি তুই কোনোদিন তোর জীবনে এরকম একটা পার্টিকুলার ডিপ স্লিপ ফেজ যদি এক্সপিরিয়েন্স করে থাকিস। তুই কি করেছিস কোনোদিন? আগে তুই আমাকে সেটা বল যে তুই কি নিশ্চয়ই করেছিস? প্রত্যেক দিন আমি যেটা জানি, প্রত্যেকটা মানুষ যে ঘুমায় তার ডিপ স্লিপ সৌভাগ্য করে পেতে হয় প্রথম কথা। তো সেখানে হয়তো তারা মাঝখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ডিপ স্লিপ স্টেটে থাকে ফর আ টোটাল 8 আওয়ার্স অফ স্লিপ, বাকি সময়টা ওপর থাকে। তো এই ডিপ স্লিপ স্টেট যে মানুষের যত বেশি থাকবে তার বডির রিকভারি অবশ্যই অনেক বেটার হবে, কারণ ওই স্টেটটাকেই বলা হয় যে অ্যাকচুয়ালি সে ঘুমাচ্ছে, বাকি সময়টা ঠিক ঘুমটা হচ্ছে না। তো আমি বলছি যে এটার একটা বডি এফেক্ট তো নিশ্চয়ই আছে, যে হ্যাঁ, যদি এই কেউ বডি বাজে এফেক্টের কথা, ঘুমায় এই তাহলে বডি তার এফেক্টের কথা আমি অ্যাসিডিটি হবে বা No, অন্যান্য I'm not কিছু talking about জিনিসপত্র these হবে। physiological phenomena at all. I'm talking about a state when you have a particular deep sleep phase of 6 to 7 or 8 hours. I'm not talking about the 1 to 2 hours যেটা আমাদের ইন জেনারেলি প্রত্যেকের ঘুম সাইকেলে হয় এবং বাকি সময়টা আমরা অ্যাকচুয়ালি ঘুমাই না, সেই সময়টা আমরা কোনো না কোনো ড্রিম ফেজের মধ্যে দিয়ে যাই বা এনি কাইন্ড অফ সুপারফিশিয়াল ফেজের মধ্যে দিয়ে যাই, যেটা আমাদেরকে বেসিক্যালি ওই জায়গাটা থেকে বাধা দেয়। ঠিক আছে, বাট আই এম টকিং অ্যাবাউট আ ফেজ যেখানে তুই দাঁড়িয়ে একটা কন্টিনিউয়াস ডিপ স্লিপ ফেজের মধ্যে দিয়ে গিয়ে হঠাৎ করে উঠলি। মানে আমি ওটা বললাম যে তুই রাত্রির 12টায় ঘুমাতে গেছিস, তোর এটা মনে আছে, তারপর আর তোর কাছে কোনো হিস্ট্রি জিওগ্রাফি কিচ্ছু নেই, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি ড্রিম, সো ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো তুই মাঝখানে টয়লেটও করতে উঠিসনি, তো তোর বেসিক্যালি কোনো আর এক্সপিরিয়েন্স নেই তোর। এবার এক্সপিরিয়েন্সটা হচ্ছে তুই ডিরেক্ট দেখতে পাচ্ছিস যে সানলাইট হয়ে গেছে, পরিষ্কার সকাল হয়ে গেছে, সুন্দর পাখি টাকি ডাকছে, তোকে কেউ একটা কফি নিয়ে ডাকছে এবং তুই হঠাৎ করে ধর্মর করে উঠলি and you just suddenly feel too good. মানে তুমি বলছো এটা কোনো বডি এক্সপিরিয়েন্স নয়? This is more than body experience. মানে আমার কাছে বক্তব্য হচ্ছে যদি তুই যেটা ব্রেন বলতে চাইছিস সেটা ভেরি সিম্পল, that optimum phase of dream, that optimum phase of dream বলছি, optimum phase of sleep gives us the most রিল্যাক্সিং কি বলবো মোমেন্টস ইন আওয়ার লাইফস। ঠিক আছে, যেখানে গিয়ে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা অর্গান তার আলটিমেট রেস্টিং ফেজটা পায়, কিন্তু বেশ কিছু অর্গান পায় না। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমাদের যতগুলো মেন অর্গানস রয়েছে তারা সবাই কাজ করে চলেছে, ঠিক আছে, কিছু না কিছু। তো কিন্তু তারপরে দাঁড়িয়েও তারা রিকভারি করবার সুযোগ পাচ্ছে, তারা রেস্টিং ফেজে যাওয়ার সুযোগ পাচ্ছে, তারা সবটাই পাচ্ছে। কিন্তু আমাদের ব্রেন কমপ্লিটলি আমাদের এক্সপিরিয়েন্সে কিন্তু নন এক্সিস্টেন্সিয়াল হয়ে গেছে, আর কিন্তু এক্সিস্ট করছে না। হ্যাঁ, মানে আমরা বুঝতে পারছি না, কিন্তু ব্রেনও তো নিজে ব্যাপারটা, ব্রেন নিজে বলতে কি 24/7 চলছে। ব্রেন ডেড মানুষ তো ইজ অ্যাকচুয়ালি ডেড, ক্লিনিক্যালি ডেড। একদমই তাই। আমি সেই জায়গা থেকেই বলছি যে ব্রেন তোর কাছে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছে না, মানে সেই বিষয়টা তো আর এক্সপিরিয়েন্স নয়, মানে ব্রেন আর তুই। মানে আচ্ছা, আমি যদি আরো আমি কি সিম্পলি বলতে ব্যাপারটা চাইছি যে ব্রেন এমন অনেক কিছু করে
যেগুলো নট নেসেসারিলি আমাদেরকে জানায়, এবং এটা আমাদের it's একটা not about brain, it's about any organs in our হ্যাঁ body. অবভিয়াসলি একদমই তাই। তার কারণ যদি আমরা এখন ফিল করতে শুরু করি আমাদের হার্ট আছে, হার্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, আমি খুব একদম। সিম্পলি বলছি, যদি আমরা এবং ফিল করতে এই শুরু করি, দ্যাট মিনস প্রত্যেকটা দ্যাট পার্টিকুলার হার্ট হ্যাজ প্যাথোলজি, প্লেন এন্ড হ্যাঁ, সিম্পলি। এবার That আমি কি mean it is বলছি diseased. তোমাকে যে ধরো এই প্রত্যেকটা জিনিসই তো একটাই জিনিস কন্ট্রোল করছে, সেটা হচ্ছে ব্রেন, সুষুম্নাকাণ্ড, এই পুরো নিউরনস এন্ড No, এই no, 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 সমস্ত no. বিষয়টা। Not everything is controlled by brain. মানে মোস্ট অফ দ্য থিংস আর কন্ট্রোলড বাই No, ব্রেন। হার্টের most. তো মানে আমি বলছি এই দেখো অর্গানিক, যে আমি অবশ্যই তোমার সাথে মেডিকেল না, না, টার্মিনোলজিতে না, বল দিতে চাইছি না। আমি ঠিক বলতে আছে। চাইছি যে এদের তো যে কন্ট্রোলটা আছে, হ্যাঁ কিছু কিছু সেকশন আমাদের কন্ট্রোলে, শ্বাস নেওয়া আমরা বুঝতে পারি, অনেক কিছু আবার বুঝতে পারি না, কখনো সাবকনসিয়াসলি আমরা শ্বাস নিতেই থাকি এবং সেটা আমরা রিয়েলাইজ করি না, কখনো আবার জোরে শ্বাস নিলে আমরা বুঝতে পারি যে আচ্ছা শ্বাস নিচ্ছি। আমি বলছি এই এক্সপিরিয়েন্সেস এর মাত্রাগুলো তো কন্ট্রোল করে ব্রেন, যে সেখানে কতটা কি অংশে কোনটা এর এক্সপিরিয়েন্স করা উচিত, কোনটা এর এক্সপিরিয়েন্স করা উচিত নয়। কারণ হার্ট ইটসেলফ পাম্প করছে এবং মনে হয় হার্ট বা এই ধরনের অর্গান বোধহয় অটোনোমাস, তার বোধহয় ইয়ে লাগে না, কোনো সাপোর্ট লাগে না। কিন্তু এমনও অর্গান আছে যার ব্রেনের ডিরেক্ট ইনপুটসের প্রয়োজন রয়েছে, যেরকম স্কিন, তারপর মাসেলস, এইগুলোর ক্ষেত্রে যেরকম ইয়ার্স, চোখ, এগুলো যেরকম ডিরেক্টলি ব্রেনের সাথেই কানেক্টেড। চোখ এমনিতে কাজ করতে পারবে না যদি ব্রেন না কাজ করে, বা শুনতে আচ্ছা, পারবো না। আমি সুইপ আরো সিম্পলি পার্সপেক্টিভ থেকে ব্যাপারটাকে বলছি যে ভাব, আরো দেখো সিম্পলি মানুষ ব্যাপারটা। হিসেবে আমরা যা এক্সপিরিয়েন্স করি সেগুলো তো আমাদের ইন্দ্রিয় দিয়ে, আচ্ছা, এই সমস্ত যে ইন্দ্রিয়গুলো এক্সপিরিয়েন্স দিয়ে। করি ব্যাপারটা বলছিস, এই যে হুম। এক্সপিরিয়েন্স করি ব্যাপারটা বলছিস, আমরা বলছিস, এই আমিটা কে? মানে এই যে ধর তুই দেখছিস, না ওটা তুমি চলে যাচ্ছ কনসিয়াসনেসে। নো, এখন আই এম নট গোয়িং তুমি বিয়ন্ড। যদি না, কনসিয়াসনেসে যাও তাহলে দের ইজ এ ডিফারেন্ট টপিক, যেখানে নিয়ে আমিও মানে সেখানে আমায় সায়েন্সের নয় ফিলোসফির সাহায্য নিতে হবে। কারণ কনসিয়াসনেসে আমিও বিশ্বাস করি। এবার আমি তোমাকে এটা বলতে চাইছি যে আমি বিশ্বাস করি যে আমি কনসিয়াস, আমি বিশ্বাস করি যে আমি বলে কেউ আছে, বা আমি বিশ্বাস করি পুণ্যশীল মুখার্জি বলে কেউ আছে। এবং এটা শুধু আমরা নয়, হয়তো সবাই বিশ্বাস করে যে তারা এক একজন ইন্ডিভিজুয়াল এন্টিটি। অ্যাকচুয়ালি কোয়েস্টটা তো এই জায়গা থেকেই শুরু হয়। when you are হ্যাঁ asking this when হুম you are asking these basic questions, যে when you are having a very nice chocolate হুম and you are having a very good feeling about that, যে বাহ এটা তো বেশ ভালো খেতে, actually who is experiencing that ভালো খেতে? Or when you are seeing a very nice thing or touching a very nice surface, actually who is experiencing that? আমি এই জায়গা থেকেই বলতে চাইছি। এবার এই জায়গাটাকে আমি ডিপ স্লিপের পার্সপেক্টিভ থেকে কেন বললাম, কারণ এই ডিপ স্লিপের জায়গাটাই হচ্ছে আমাদের টোটাল এক্সপিরিয়েন্সের মধ্যে এমন একটা জায়গা, যেই যেটা জায়গায় ওই হ্যাঁ পার্সোনালিটির যেটা পার্টিকুলারলি আমাদেরকে একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক ফেজে পৌঁছে দেয়, যে যেখানে আমাদের রিয়েলিটিতে কোনো এক্সপিরিয়েন্স নেই। মানে আমরা আমাদের কোনো ইন্দ্রিয় দিয়ে, নট ইভেন উইথ আওয়ার ব্রেন, ইন সাবকনসিয়াস ফেজ উই আর এক্সপিরিয়েন্সিং এনিথিং। আমি এইটা বলতে চাইছি। সেই জন্য আমি ডিপ স্লিপের উদাহরণটা দিলাম। এই উদাহরণটা কিন্তু আমি টাচ বা সিইং বা স্মেলিং ওগুলোর দিয়ে ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলছি না। দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু হ্যাঁ। এই উদাহরণটা যদি আমি ওইগুলো দিয়ে উদাহরণ দিতাম, তাহলে অনেকগুলো জেনারেলাইজড কোয়েশ্চেন চলে আসতো, যে না এটা তো আমার ব্রেন দেখছে, অ্যান্ড মাই ব্রেন ইজ টেলিং মি দ্যাট দিস ইজ দিস হ্যাঁ অ্যান্ড টেলিং মি। এবার কোয়েশ্চেনটা এসে যে টেলিং মি মানে কাকে বলছে, ঠিক আছে, তখন কোয়েশ্চেনটা এই জায়গায় চলে আসে। আমি সেই না জায়গাটা একেবারে যাচ্ছি। এইখানে মানে আর একটা রিলেটেড কোয়েশ্চেন এলো, মানে আমি যে প্রশ্নটা করেছিলাম ওটার উত্তরটা আমি পেয়ে গেছি মানে এই আলোচনার থ্রুতেই। সেইখানে আমার একটা রিলেটেড প্রশ্ন মাথায় আসছে, যেটা হচ্ছে দেখো আমি দুটো দিকেই বিশ্বাস করি। আমি যেটা তোমায় বলছিলাম আবারও এইগুলো বিশ্বাস, কারণ কনসিয়াসনেস দেখ, নিয়ে কথা হচ্ছে, কারণ আমি কিন্তু হ্যাঁ বিশ্বাস কিছুতেই করি না, না ঠিক আছে। আমি বলছি মানে আমি ওপেন মাইন্ডেড, আমি কোনোটাকে বলতে পারবো না যে হ্যাঁ আমার একটা জিনিস বলতে হবে যে আমি নিজেও জানি না আমি আদৌ কিছুতে বিশ্বাস করি কিনা, মানে দ্যাটস দ্য থিং। এইটা হচ্ছে ব্যাপার যে আমি কি কিছুতে বিশ্বাস করি না, আই এম স্টিল কোয়েশ্চেনিং সো দ্যাট আই ক্যান, আমি জাস্ট ডেটা কালেক্ট করছি চারিদিক থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যা পাওয়া যায় আর কি, খড়কুটো। তো সেই রকম একটা এক্সপিরিয়েন্স থেকে বলা যায় যে
বিশ্বাস হোক বা ইন জেনারেল টার্ম আমি বিশ্বাস শব্দটা ইউজ করছি, না হলে কথা বলা যাবে না, কারণ আমাদের শব্দের পরিমাণ কম আছে। তো সেই দিক দিয়ে যদি আমি বলি যে ধরো আমি দুটো দিকই মাথায় রাখতে চাই বা বিশ্বাস রাখি যে আমি দুদিকটাই শুনতে চাই, মানে দুদিক দিয়ে। এবার সেখানে একটা দিক যেরকম আমার মনে হয় যে হ্যাঁ আমাদের একটা কনসিয়াসনেস আছে, আমাদের নিজেদের একটা আমিত্ব আছে, আমি বলে একজন একজন এইটা আবার বলাটা কঠিন, কিন্তু কনসিয়াসনেস মানে আমি কনসিয়াস এবং আমি ভাবতে চাই যে আমার কনসিয়াসনেসের আরো কিছু উদ্দেশ্য আছে, এটা আমি ভাবতে চাই। আমি হয়তো বিগত কয়েক বছরে আরো কিছু ধরনের আইডিয়া, কারণ ওগুলোকে আইডিয়াই বলতে হবে, এগুলো নিয়ে কেউ জানে না থিওরিটিক্যালি, মানে সবাই নিজেদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করছে তাদের মতো করে, তারা কি মনে করে। আর একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যখন চারিদিকে এই ধরনের কনসিয়াসনেস নিয়ে কথাবার্তা হয়, তখন হঠাৎ করেই আমি খুঁজে পাই যে এইটা একটা বক্তব্য which is harsh, যেটা হচ্ছে there is nothing called consciousness, হয়তো আবারও ওটাও যেমন হয়তো এটাও হয়তো, যে there is nothing called consciousness, এটা আমরা মনে করি, আমরা ফিল করি। অ্যান্ড কারণ এখানে ওই আর একটা জিনিস, আমরা কেন কনসিয়াস হতে চাই, কারণ আমরা বিশ্বাস করতে চাই যে মৃত্যুর পরেও আমাদের অস্তিত্ব থাকবে। এইটা ইজ আ বিগ পার্ট অফ আওয়ার বিলিফ। এবং সেখানে এই ইউনিভার্সে যেরকম তুমি প্রথমে বলছিলে, সেই কথাটার একটা প্রসঙ্গ আসে যে ইউনিভার্সে উই আর দ্য গ্লিচ, আমরাই গ্লিচ, আমাদের থাকার কোনো কথাই নয়, বা আমাদের হয়তো মানে এক্সিস্ট করারই কথা নয়, কোনো একটা ভুল ক্যালকুলেশন, মানে একখণ্ড পৃথিবী হঠাৎ করে চলে এলো যার মধ্যে এমন আবহাওয়া তৈরি হলো, হঠাৎ কিছু মলিকিউলস চলে এলো যেটা দিয়ে লাইফ ফর্ম হলো, এটা হয়তো ইউনিভার্সের কোনো রকম কোনো প্ল্যানিং এ ছিল না। দিস ইজ জাস্ট আ গ্লিচ অ্যান্ড দিস উইল বি ওভার সুন, কারণ ইউনিভার্স ইজ এভার এক্সপ্যান্ডিং, ইউনিভার্স বেড়েই চলেছে, দূরত্ব বেড়ে চলেছে সূর্য থেকে পৃথিবীর, যেরকম সমস্ত ইন্টারস্টেলার যা জিনিসপত্র আছে। এবং সেখানে বলা হচ্ছে যে দেয়ার ইজ নাথিং বিয়ন্ড, দেয়ার ইজ নাথিং বিয়ন্ড, এবং আমরা শুধুমাত্র এই ধরনের জিনিসপত্রগুলো নিজেদেরকে বোঝাই কারণ এটা আমাদের সার্ভাইভাল টেন্ডেন্সি, যে মানুষ যেহেতু খুব উন্নত জীব, স্মার্টেস্ট প্রাণী, অ্যাট দি এন্ড তো প্রাণী, তো তার নিজের একটা এভলিউশনের থ্রুতে একটা সার্ভাইভাল টেন্ডেন্সি বা সার্ভাইভাল মানে ট্রিক বলছে যে কনসিয়াসনেসের এই উদ্ভাবন, যে আমরা সবাই কনসিয়াস, আমাদের সবার কিছু লক্ষ্য আছে, আমাদের কিছু করার আছে, আমাদের কিছু ভাবার আছে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে বাকিরা বলতে চাইছে আমরা নিজেদেরকে যতই কুকুরের থেকে আলাদা ভাবি, ইউনিভার্স ভাবে না। ইউনিভার্স মনে করে এটা কুকুরও যা, মানুষও তাই, মানুষ মরে গেলেও যা হয়, কুকুর মরে গেলেও তাই হবে। তো সেইখান থেকেই এই যে বিগ ব্ল্যাঙ্ক আফটার ডেথ, এই জিনিসটা কি তোমার মনে হয় না যে হয়তো মানুষ ভাবতে ভয় পায় বলেই হয়তো এই সৃষ্টিগুলো পরপর পরপর চলে এসেছে, যাতে করে মানুষকে বাঁচার দিক দিয়ে কোথাও গিয়ে সামাজিক বানানো যায়? মানে আজকে না হলে কিন্তু মানুষ, এই আজকে আমি তুমি বসে পডকাস্ট করতে পারতাম না যদি এই মাইন্ডসেটটা মানুষের না থাকতো যে আমি আমি কেউ বা আমি কনসিয়াস। কারণ তাহলে তো সবার মনে তো ধর তারা তো জন্মেছি, সেই তো মরেই যাবো, কিছুই তো হয় না। তো তখন লোকের পার্সপেক্টিভ অন্য হয়ে যেত, তখন লোকে বুঝতে পারতো। এবং আমার মনে হয় যত আমি মানে হিন্দু ধর্মের, মানে যেহেতু এটা প্রাচীনতম ধর্ম, সেখানে আমার মনে হয় খুব পুরনো টেক্সট, মানে সেটা টেক্সট হোক বা শ্রুতি, যেগুলো it's not a dharma. হ্যাঁ অবভিয়াসলি মানে এখন লোকে বলে ধর্ম, এই হিন্দু It is সভ্যতা, never, it is হ্যাঁ never a belief system anyway. হ্যাঁ লোকে বলে বলে তাদের বোঝার জন্য Exactly. ওটাই বলতে হবে যে এই যে হিন্দু ধর্ম, মানে মানে গুগলে যদি তুমি সার্চ করো হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট রিলিজিয়ন, তাহলে তোমায় দেখাবে হিন্দুইজম। তো ইয়ে And it is not even a ism. হ্যাঁ Anyway, চল, এক্স্যাক্টলি, এটা কোনো চল। ইজিম নয়, কিন্তু এখন হুম। ওই যে
আমার আর একটা পডকাস্টের এপিসোড শুনতে হবে সবাইকে ওটার জন্য। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু হ্যাঁ, সেটাও ক্রসকর্ডের চ্যানেলেই আছে বাই দ্য ওয়ে, এর আগের এপিসোড। তো এনিওয়েজ, আমি কখনোই এটা দাবি করতে চাইছি না যে আহ, যে আমি হিন্দু ধর্মের প্রাচীনত্ব বুঝে গিয়েছি বা ইত্যাদি। তা নয়, এটা কারোর পক্ষে বোঝা সম্ভব নয় যে কেন, কি বৃত্তান্ত সেই সময় মুনি ঋষিরা যে কি ধরনের একটা মানে বিষয় আশয় নিয়ে চিন্তা করতে পারতো। আমি ওইটা সম্পূর্ণ আমারও মানে বোঝার রেঞ্জেরই বাইরে আমার মনে হয়। তো সেইখানে আমি যেটা দেখছি, যখন পুরোনো টেক্সট বা পুরোনো যেগুলো মানে শ্রুতি, তার মধ্যে অনেকাংশে আমি কিন্তু এই বিষয়টাকে লক্ষ্য করছি। এই মানে আমার কোথাও গিয়ে মনে হয় যে তারা এই জিনিসটা জানতেন যে অ্যাকচুয়ালি কিছু নেই, কিন্তু সেটা মানুষকে বিশ্বাস করানোর আমাদের দরকার রয়েছে, যাতে মানুষেরা মনে করে কিছু আছে। এবং সেই কারণে হয়তো একটা বিশাল বড় অংশ তৈরি হয়েছে যেখান থেকে এই ধর্ম পালন, ধর্ম মেনে, মানে ধর্ম বলতে আমি এখানে অন্য ধর্মের কথা বলছি, মানে ধর্মা, ধর্মা কর্মা, ওই যে ব্যাপারটা, যে দ্য এটা ওয়ে কিন্তু অফ লাইফ। হ্যাঁ, হ্যাঁ, ওয়ে অফ লাইফ। হুম। আমার মনে হয় যে হিন্দু, তথাকথিত হিন্দু, তারা হিন্দু ছিল কিনা তারাও বোধহয় যায় না। তো এখন তাদেরকে বলবে সনাতন হিন্দু, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তারা কিন্তু কোনোদিন দাবি করেনি তারা হিন্দু তারা ছিলেন। এনিওয়ে কোনোদিন দাবি আজকে করেনি, এক্স্যাক্টলি। তারা নিজেরাও জানতো না। তারা এতটাই ইন্টেলিজেন্ট ছিল যে তারা জানতো যে তারা কি করছে, তাদের কোনো নামের প্রয়োজন পড়েনি। এখন সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি তোমায় বলছি, আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এনারা কিন্তু বুঝেছিলেন যে মানুষকে যদি মানে উন্নত হতে হয়, মানুষকে যদি, কারণ তারা অনেক কিছু জানতেন যেটা আজকের যুগে দাঁড়িয়ে আবিষ্কার হচ্ছে, মানে এটা তো খুব সত্যি কথা। ইন্টারেস্টিং একটা টপিকে আমরা ঢুকছি, কিন্তু আই ডোন্ট নো ইট 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 হ্যাঁ, মানে কোথায় মানে গিয়ে শেষ হবে জানি না। এ, মানে এটা আমরা ভেবেছিলাম একটা ছোটখাটো পডকাস্ট করবো বাই দ্য ওয়ে, সেটা তো হ্যাঁ, এখন এটা সাংঘাতিক জায়গায় চলে যাচ্ছে মনে আমরা একটা হচ্ছে। দারুণ ইন্টারেস্টিং টপিকে ঢুকছি। যাই হোক, কিন্তু মানে সত্যি আমার ওটা মনে হয়েছে যে আহ, এনারা কোথাও গিয়ে এতটাই ইন্টেলিজেন্ট ছিলেন যে এনারা জানতেন যে ওয়ে অফ লাইফ সাজেস্ট করাটা দরকার। ট্রু। আদারওয়াইজ হয়তো মানুষজন ওই আমি যেরকম বললাম, জন্মাবে, কুকর্ম করবে এবং মরে যাবে। অ্যান্ড সেইটাকে কোথাও গিয়ে আটকানোর দরকার ছিল। এবং এটা আজও সত্যি যে তখনকার দিনে মানুষেরা যে ধরনের আবিষ্কার করেছেন, যে ধরনের জিনিসপত্রগুলো বানিয়েছেন, ডেভেলপ করেছেন, যে ইকুয়েশনের কথা সেই যুগে ভেবেছেন, সেটা এত হাজার হাজার বছর পরে, প্রায় ৩,০০০ বছর পরে হয়তো কোথাও গিয়ে বিজ্ঞান অন্তত এসছে ধারে কাছে যে হ্যাঁ ঠিক আছে ভাই, কিছু হচ্ছে। সারফেসটা স্ক্র্যাচ হ্যাঁ, করবার হ্যাঁ। জায়গায় পৌঁছেছে। এবং আমি এখানে এখানে আবারও কেউ বললে ভাববে আমি হয়তো হিন্দুদের নিয়ে কথা বলছি। এখানে তাই বলে দেওয়া ভালো যে এনারা হিন্দু কিনা এনারাই জানতেন না। তাই এনাদেরকে এনারা আরো অনেক বেশি কিছু, মানে এনারাই হচ্ছেন সেই মানুষগুলো যাদের থ্রুতে এই ফিলোসফিক্যাল আড্ডা, এই যা যা আপনারা এখন পাচ্ছেন, এই পডকাস্টেও যা যা শুনছেন, সেগুলোর সৃষ্টিকর্তা হচ্ছেন ওনারা। তো ওনাদের মানে চিন্তা ভাবনাটা এই জায়গায় ছিল। তোমার কি মনে হয় যে এই ভাবনাটা খুব ভুল, যে উম, ওনারা জানতেন এবং প্রাইমারিলি ডেফিনেটলি, জেনেই ওনারা অ্যাকচুয়ালি চেয়েছেন যাতে মানুষ জীবন যাপন থেকে ভ্রষ্ট না হয়, যে যাপনটা যেন ঠিক করে করে, এবং ওটাকে সেই কারণে হাইড করা ওনাদের জন্য দরকার ছিল। যে অ্যাকচুয়ালি ওনারা হাইড করেননি। মানে এসেনশিয়ালি ইউ হ্যাভ সেড এভরিথিং কারেক্টলি, বাট অ্যাকচুয়ালি ওনারা কিছু হাইড করেননি। হুম, ওরা এই বিষয়টাকে, মানে ওনারা বা ওরা এই বিষয়টাকে খুব টেকনিক্যালি সেগমেন্ট ওয়াইজ ভাগ করে দিয়েছিলেন। অর্থাৎ যে মানুষরা হুম, যেভাবে তাদের লাইফটাকে কোয়েস্ট করতে চায়, অর্থাৎ যারা খুব, যেটা নিয়ে আমরা একটু আগেই কথা বলছিলাম, যে সামাজিকভাবে ব্যাপারটাকে দেখতে চায়, তারা শুধুমাত্র সামাজিকভাবে দেখবে। যারা তার থেকে বেশিভাবে দেখতে চায় তারা তার থেকে বেশিভাবে দেখবে, কিন্তু কোনো আপত্তি নেই। কি আমি বলছিলাম যে ওনারা
অ্যাকচুয়ালি বুঝেছিলেন যে এক্স্যাক্টলি দেয়ার ইজ অ্যাকচুয়ালি নাথিং, কিন্তু সেটা বলা যাবে না, বললে মানুষজন বিপথে চলে যাবে, নো এবং নো সেটা নো নো ওনারা বুঝে হয়তো নো অন্যভাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা ডেটা বলেছেন। যেটা বলছে সেটা নিয়ে আমি তোকে একটু বলি, মানে এটা নিয়ে ডেটার বাইরে কথা বলা উচিত নয়, বিকজ হুম, ওনারা যা বুঝেছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা তা লিপিবদ্ধ হয়তো করেননি, বাট ডকুমেন্টস করেছেন। ঠিক হুম, আছে, এবং সেই ডকুমেন্টসগুলোর নানান রকম নাম আছে। একটা নাম খুব বিখ্যাত, লোকজন পড়ার চেষ্টা করে কিন্তু খুব একটা উদ্ধার করতে পারে না, বা পারলেও সেটা নিজের মতন করে পারে। এবং যদি নিজের মতন করে পেরেও খুব একটা না করতে পারে, তাহলে প্রচুর রেফারেন্স নিয়ে কিছু না কিছু একটা বুঝতে হয় বা বুঝে নিতে হয়, এবং এটা মনে করতে হয় যে তুমি যেটা বুঝেছো সেটা লজিক্যালি কারেক্ট, বিকজ মোস্ট অফ দ্য রেফারেন্সেস আর সাপোর্টিং দ্যাট পয়েন্ট। সো আমি হচ্ছে এই থার্ড পর্যায়টা পড়ি, আমি সেইভাবে উপনিষদ বেশ অনেকটা কনজিউম করেছি, এবং সেই জায়গা থেকে আমি যতটুকুনি বুঝতে পেরেছি যে উপনিষদ হচ্ছে এসেনশিয়ালি একটা ডকুমেন্টারি বুক। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে বেশ কিছু মানুষ খুব ইন্টিমেট টিচিং লেসন্সের মধ্যে দিয়ে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, এবং তার মূল বেসিসটাই হচ্ছে এটা যে লেটস এক্সপ্লোর। হুম, ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন্স, I can ask you any questions, just like what we are doing right now. That was the grand level of broadcasts that they are doing at that particular time. মানে আই এইভাবে বললে অ্যাওয়ার্ডটা ফিচারিং। ঠিক আছে, ইয়েস, অ্যাকচুয়ালি তাই। কিন্তু ব্যাপারটাকে মানে আমি যদি হুম, এখনকার জেনারেশনের কাছে বিষয়টা বোঝাতে চাই, তো দ্যাট ওয়াজ দ্য পার্ট, অ্যান্ড ইচ হ্যাঁ, অ্যান্ড এভরি এক্স্যাক্টলি। উপনিষদ, এসেনশিয়ালি দ্য মেন 11 মানে কেউ জানে না অ্যাকচুয়াল কাউন্ট কি, কেউ বলে 120টা, কেউ বলে 130টা, সামথিং লাইক দ্যাট, বাট এসেনশিয়ালি 11 or 12 দে আর দ্য মেন এসেনশিয়াল ওয়ান্স। ঠিক আছে, তো সেই এসেনশিয়ালস ওয়ান্স গুলোতেই এই লাইফের ডিফার ফর্ম অফ লাইফ গুলো নিয়ে যত রকম চর্চার জায়গা সমস্ত কিছু করা হয়েছে। ঠিক আছে, এবার যারা চর্চা করেছেন তারা জানতেন না যে তারা হিন্দু বলে, বা তাদেরকে একসময় দাগিয়ে দেওয়া হবে তারা হিন্দু বলে, বা হোয়াট এভার কিছু একটা। ঠিক আছে, কিন্তু তারা চর্চা করেছেন কোনো রকম নাম বা কোনো পরিচয় ছাড়াই। তারা এই জায়গা থেকে চর্চা করেছেন কারণ তারা চর্চা করতে চান, এবং ডিপার লেভেল অফ কোয়েস্ট গুলো তাদের কাছে ইম্পর্টেন্ট। হুম, দ্যাটস ইট। এইবার এই মানুষগুলো বেসিক্যালি তোর কোয়েশ্চেনের উত্তরটা অলরেডি দিয়ে চলে গেছেন, যে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা অ্যাকচুয়ালি শূন্য। সোজা ভাষায় সেটা অ্যাকচুয়ালি আইদার ইনফাইনাইট অর জিরো, প্লেন অ্যান্ড হুম, সিম্পল লাইক দ্যাট। ঠিক আছে, মানে এসেনশিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে জিরো ইকুয়াল টু ইনফিনিটি হতেই পারে, নোবডি হুম, নোস। হুম, এসেনশিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে হুম, দেখতে হুম, গেলে, নট ম্যাথামেটিক্যালি, মেবি আই এম নট আ পার্সন অফ ম্যাথামেটিক্স, বাট এসেনশিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে জিরো অ্যান্ড ইনফিনিটি ইজ কাইন্ড অফ লাইক সেম। সো সেই জায়গা থেকে তারা যখন এটা রিয়েলাইজ করেছেন, তারা এই পার্টিকুলার নলেজ অ্যাসপেক্টটাকে এনারা কিন্তু ডিভাইড করে দেন। এনারা কিন্তু সবার মধ্যে মানে ব্যাপারটাকে আনতে দিতে চাননি, মানে এরা তাদের মধ্যেই আনতে দিতে চেয়েছেন যারা চাইছে যে আমরা এই হুম, নলেজ অ্যাসপেক্টটা নিজেদের লাইফকে জানার, যে নলেজ অ্যাসপেক্টটা আমাদের লাইফের এসেনশিয়ালিটির মধ্যে আমরা নিয়ে আসতে চাই। যারা চাই না, যারা চাই যে আমাদের লাইফটাকে আমরা খুব একটা খাও পিও জিও এই সিম্পল ফর্ম থেকে দেখবো, যে হ্যাঁ ঠিক আছে আমাদের খেতে খুব ভালো লাগে আমরা খাবো, আমাদের ঘুমাতে খুব ভালো লাগে আমরা ঘুমাবো, আমাদের আরো যা যা এন্টারটেনমেন্ট করতে ভালো লাগে আমরা সেগুলো করব, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যখন আর কিছুই ভালো লাগবে না, দেন আমরা আর কিছুই করব না, এবং আস্তে আস্তে আমাদের বয়সটা হয়ে যাবে, চুলটা পেকে যাবে, এবং আমরা মরে যাব, আমরা আর অন্য কিছু ভাবেও হয়তো মরে যেতে পারি, সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। তো এই নানান অ্যাসপেক্ট থেকে ওনারা কিন্তু বিষয়গুলোকে দেখেন, এবং বিষয়গুলোকে খুব এসেনশিয়ালি সিলেক্টিভ করে দেন, যে যারা চাইছে, এবার যারা চাইছে এই ব্যাপারটা কিন্তু কোনো দিক থেকেই তার ব্লাড লাইনের ওপর নির্ভর করে না, যে সে কোন ব্লাড লাইন থেকে বিলং করছে, কারণ সেই সময় দাঁড়িয়েও ব্লাড লাইন বিষয়টা ইম্পর্টেন্ট ছিল, যেটা এখনকার সময় দাঁড়িয়ে ইম্পর্টেন্স পায়, কিন্তু সেটা আমরা যেভাবে জানি সেরকম ভাবে একদমই নয়। আমরা যেটা জানি বা আমরা যেটা আমাদেরকে ইতিহাসে ইন জেনারেলি পড়ানো হয় সেটা একটা খুব বিকৃতকায় ভার্সন। এনিওয়ে, সেটা নিয়ে আমার না হয় পরে কোনো সময় কথা হবে। হুম, কিন্তু এসেনশিয়ালি যেটা বক্তব্য হচ্ছে, ওনারা বিষয়টাকে খুব এক্সক্লুসিভ করে দেন, এবং যাদের জন্য বিষয়টা এক্সক্লুসিভ করেন
তাদের কিন্তু জীবনের মূল উদ্দেশ্য ছিল এটাই যে essentially we will be realized someday, at least theoretically. experientially হয়তো আমরা নাও হতে পারি, but at least theoretically we will know the truth. এবং আমরা সেই কোয়েস্টের পথে হাঁটবো till we die. তার মধ্যে আমরা এটা রিয়েলাইজ করলে ভালো যে রিয়েলিটিটা কি, এটা আমরা রিয়েলাইজ করলে ভালো। আর যদি না পারি, নো হার্ম, কোনো চাপ নেই, ঠিক আছে। কিন্তু সেটা হচ্ছে পার্টিকুলার গ্রুপ অফ পিপল। কিন্তু এই বাকি যারা 90% যাদের লাইফটাকে একটা খাও পিও জিও অ্যাসপেক্ট থেকেই দেখতে চায়, বা আমি যদি এরকম ভাবে না বলি অনেকের হয়তো খারাপ লাগতে পারে, লাগলেও কিছু করার নেই, দিস ইজ ট্রুথ এনিওয়ে, যারা এই জায়গা থেকেই দেখতে চায় তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? তো তারা কি বাঁচবে না, যেটা তুই কোয়েশ্চেনটা করলি, তাদেরকে কিছু বুঝিয়ে দেওয়া হবে না? তাদের ক্ষেত্রে কিছু বুঝিয়ে দেওয়া হয়নি, তাদেরকে অ্যাকচুয়ালি বেশ কিছু সাজেশনস দেওয়া হয়েছে, গাইডেন্স নয়, তাদেরকে অ্যাকচুয়ালি বেশ কিছু সাজেশনস দেওয়া হয়েছে যে পার্সপেক্টিভ থেকে তারা যে এসেনশিয়াল লাইফটা তারা যেটা বাঁচছে অলরেডি, সেই লাইফটাই তারা তার থেকে বেটার ভাবে বাঁচতে পারে। অর্থাৎ ইফ সামওয়ান চুজেস যে আমি আমার লাইফে খুব ভালো ব্যবসা করতে চাই এবং আমি প্রচুর টাকা বা প্রচুর ধন সম্পদ আমার জীবনে আহরণ করতে চাই এবং সেটাকে এনজয় করতে চাই, তাহলে সেটাকে আমি এসেনশিয়ালি এবং লজিক্যালি এবং কাউকে হার্ম না করে কিভাবে বেটার ভাবে করতে পারি, সেই গাইডেন্সও কিন্তু তারা প্রোভাইড করেছেন। কারণ when you are in actual path of truth, তুমি এসেনশিয়ালি কিন্তু তোমার কাছে লাইফ অ্যাসপেক্ট গুলোও কিন্তু খুব ক্লিয়ার হতে শুরু করে, যেটা এসেনশিয়াল লাইফস্টাইলের মধ্যে পড়ে, ঠিক আছে, যার সাথে আলটিমেট রিয়েলিটির হয়তো কোনো সম্পর্ক নেই, কিন্তু এসেনশিয়ালি তোমার এই রিয়েলিটিতেও সেটা খুব হেল্পফুল। ঠিক যেভাবে আমরা খানিকক্ষণ আগে মেডিটেশনকে বর্ণনা করবার চেষ্টা করছিলাম, যে মেডিটেশন ইজ এসেনশিয়ালি হেল্পফুল ফর হিউম্যান বডি ইন মেনি অ্যাসপেক্ট, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট অফ মেডিটেশন অ্যাট অল। মেডিটেশন তুমি যদি করো, তুমি যদি মেডিটেট করতে পারো একটা সময় পর্যন্ত পারো বা করতে চাও, তাহলে ইট উইল বি হেল্পফুল টু ইউর ফিজিওলজি, ইট উইল বি হেল্পফুল ইন ইউর সার্ভাইভাল অ্যাসপেক্ট, it can give you a very relaxing environment throughout, or a relaxing life, or many benefits. But meditation is not for those benefits, it's much more than that. But এই much more than that ব্যাপারটা সবার জন্য নয়। মানে আমি আশা করি আমি তোর কোয়েশ্চেনের উত্তরটা অ্যাড্রেস করতে পেরেছি কোনোভাবে, যে যেখানে আমি এক কথায় এটা বোঝাতে চাইছি যে কারোর জন্য কোনো ক্যামোফ্লজ ক্রিয়েট করা হয়নি। মানে যেটা তোর কোয়েশ্চেনের মধ্যে ছিল যে কারোর জন্য কি কোনো ক্যামোফ্লজ ক্রিয়েট করা হয়েছে, না, কারোর জন্য কোনো ক্যামোফ্লজ ক্রিয়েট করা হয়নি, বরং তাকে এটা হেল্প করা হয়েছে। কিন্তু ধর যে মানুষটা এসেনশিয়ালি এটা চুজ করলো যে না, আমি আমার জীবনে না এত ডিপে কিছু ভাববো না, আমি টাকা পয়সা রোজগার করব, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করব, তারপর যা যা করার করব, তারপর ছবি হয়ে যাবো বা হোয়াট এভার কিছু একটা করবো, আই নিড আ বিগ হাউস, বিগ কার অ্যান্ড লাইক দ্যাট, তোমার ক্ষেত্রে এটা হেল্পফুল। কিন্তু সেই মানুষটাই যদি কোনো একদিন গিয়ে যদি মনে করে, নো, আই ওয়ান্ট টু নো দ্য ডিপার অ্যাসপেক্ট অফ মাই লাইফ, আই রিয়েলি ওয়ান্ট টু নো হু ইজ সিটিং বিহাইন্ড মাই আইজ, হু ইজ অ্যাকচুয়ালি সিইং হোয়াট আই অ্যাম সিইং, এই কোয়েশ্চেনটা যে জানতে চাইবে তার জন্য কিন্তু ডোরটা কিন্তু সারা জীবন ওপেন। ইটস নট লাইক দ্যাট ইট ইজ ড্যাম ক্লোজড। বাট আমাদের সমস্যাটা হচ্ছে এটা যে এসেনশিয়ালি, আবার ইউজ করছি সেম ওয়ার্ডটা, এসেনশিয়ালি আমরা এখন এমন একটা সামাজিক মাধ্যমের মধ্যে রয়েছি, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে কিন্তু ডোরস গুলো সমস্ত কিছু ক্লোজ। নোবডি ইন রিয়েলিটি এইগুলো নিয়ে আলোচনা করছে বা জানতে চাইছে বা বুঝতে চাইছে বা এগুলোকে অ্যাড্রেস করতে চাইছে, কোনোটাই চাইছে না। সো দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট দ্যাট উই আর ফেসিং। তখনকার সময়ে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু এরকম ক্লোজ ডোর ছিল না। আমি যদি এখন একটা খুব সিম্পলি উদাহরণ দিয়ে তোকে বলতে মানে বললে ব্যাপারটা বুঝে যাবি, বেলুর রামকৃষ্ণ মিশনের নাম শুনেছিস? ঠিক আছে, বেলুর রামকৃষ্ণ মিশনের, মানে আমি অ্যাকচুয়ালি বিষয়টা জানি তার কারণ আমি ওদের ওয়েবসাইটে গিয়ে পড়ে দেখেছিলাম, ওয়ান্স আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন দিস টাইপ অফ থিংস।
যে ওনাদের ব্রহ্মচারীর ইনিশিয়েশন কিভাবে হন, মানে ওখানে গিয়ে যারা সারা জীবনের জন্য সন্ন্যাস গ্রহণ করেন, তো প্রথম কথা হচ্ছে তারা কি সারা জীবনের জন্যই করেন, এটা হচ্ছে এটা। নো, ইটস নট লাইক দ্যাট। ওনাদের একটা খুব রিগারাস চুজিং সেরেমনি আছে। মানে তুই ধর গিয়ে বললি, প্রথম কথা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ উইদিন সাম এজ ক্রাইটেরিয়া আছে, 30 বছর বয়স পর্যন্ত। ডাক্তারদের জন্য একটু বেশি, ডাক্তাররা এমনিতেই একটু বেনিফিট পায় তো ওই জন্য বেশি। নো, ইটস নট লাইক দ্যাট। ডাক্তারি ব্যাপারটা পড়তে একটু বেশি সময় লাগে, তাই ওনারা ডাক্তারদের জন্য একটু বেশি সময় দিয়েছেন। ডাক্তারদের জন্য মনে হয় টিল দ্য এজ অফ 32 or 31 সামথিং লাইক দ্যাট, যে তার মধ্যে তুমি ওখানে গিয়ে ইয়ে করতে পারো। বাট ইট ইজ নট লাইক দ্যাট দ্যাট তোর একদিন দাঁড়িয়ে ওয়ান ফাইন মর্নিং গিয়ে মনে হলো যে আই ওয়ান্ট টু বিকাম আ মঙ্ক, ঠিক আছে, আর তুই ওনাদের কাছে গেলি অ্যান্ড দে উইল ইনিশিয়েট ইউ। নো, দে উইল নট। দে উইল এসেন্সিয়ালি টেল ইউ ইচ অ্যান্ড এভরি কনস অফ দ্যাট পার্টিকুলার লাইফ, যাতে তুই ভয় পালিয়ে যাস। প্লেন অ্যান্ড সিম্পল। তোকে ওনারা এটা বোঝানোর জন্য 3 মাস চেষ্টা করবেন এবং সমস্ত রকম ভাবে পরীক্ষা নেবেন, যে এটা বোঝার জন্য যে না, ইজ দিস পার্সন ইজ জেনুইন or not? Does he really want the truth or does he want anything else? বিকজ ওই পার্টিকুলার লাইফস্টাইলটার মধ্যেও তো একটা আলাদা রকম গ্ল্যামার আছে, যেটা আজকালকার দিনে আমরা সোসাইটিতে দেখতে পাচ্ছি যে এর মধ্যেও আবার গ্ল্যামার ঢুকে গেছে ভাই। এনিওয়ে, সো ওনারা ওটা খুব ভালো করে জাজ করে নেবেন। কিন্তু স্টোরিটাও কিন্তু এখানে এন্ড হয়ে যায় না। এসেন্সিয়ালি দোজ পার্টিকুলার মংস, কি বলবো, 9 থেকে 10 বছরের একটা টানা পিরিয়ডের মধ্যে দিয়ে তারা যান। 9 to 10 years of their lives they just spend studying and learning, and after that তারা একটা নেক্সট স্টেজে গিয়ে পৌঁছান, ঠিক আছে, তারা একটা পার্টিকুলার নাম পান। অ্যাকচুয়ালি তারা তখন গিয়ে অফিসিয়ালি যে নাও দে হ্যাভ বিকাম আ মঙ্ক। বাট 9 to 10 years, এইবার এই 9 to 10 years of লাইফে you can run away each and any day. You don't have to run away, you just have to go tell them, না ভাই আমার আর ভাল লাগছে না, I want to go back to that. So you can go back to that. It's not like, yeah, it's not like joining an army যেখানে গিয়ে তুই যে কোনো দিন বলতে পারবি না যে না ভাই আমি ছেড়ে চলে আসতে পারবো, ইয়ার কি নাকি ওরা বলবে, পসিবলই না। It's not like that. So আমি তোর কথার উত্তরে অনেকগুলো উত্তর দিলাম, কিন্তু আমি এই একটা জিনিসই বোঝাতে চাইছি, ইট ওয়াজ নেভার দ্যাট রিজিড। ইয়েস, দ্যাট ওয়াজ এক্সক্লুসিভ। আমি যেটা এখনকার এক্সাম্পল দিয়ে বলতে চাইলাম যে দ্যাট রিয়েলিটি ওয়াজ অলওয়েজ এক্সক্লুসিভ ফর এক্সক্লুসিভ পিপল, বাট ফর মেনি রিজনস। যে জানতে চায় না, যে খুঁজতে চায় না, যে তার জীবনকে সেই জায়গায় পৌঁছাতে চায় না, বা খুব অপমানজনকভাবে বললে সে হয়তো অতটা ওয়ার্দি নয়, তার ক্ষেত্রে তো এটার কোনো মানে নেই। হি অর শি মেবি হ্যাজ আ মেনি ওয়েজ টু লিভ। এখানে ক্যামোফ্লাজের কোনো ব্যাপার নেই, তার ক্ষেত্রে কোনো গাইডেন্স নেই, তার ক্ষেত্রে সাজেশনস আছে যে না ভাই তুমি এইভাবে থাকো, তাহলে দেখবে তোমার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। ইটস কাইন্ড অফ লাইক আওয়ার গ্রামার, এনি সাবজেক্টের গ্রামারে যা হয় আর কি, ঠিক আছে, যে তোমাকে যদি নিজে নিজে শিখতে হয় তোমার কিছু প্রবলেম হবে। আমরা যখন শুরুর দিকে অঙ্ক শিখতে গেছি, আমরা কত রকম ভাবে ব্যাপারটা প্রবলেমটা সলভ করবার চেষ্টা করতাম, কিন্তু তারপর গিয়ে দেখতাম একটা পার্টিকুলার বই বা আমাদের স্যার বলে দিলেন যে না ভাই এটা এইভাবেই কর and you will get to that answer. It's kind of like that. It's just that guidance. না সত্যি, মানে তুমি যে আমি জানি তুমি আরেকটু বলতে, কিন্তু না ডেফিনেটলি আমি অলমোস্ট জট ডাউন করেই ফেলেছিলাম ব্যাপারটা। মানে আমি একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে ইট ওয়াজ নেভার দ্যাট রিজিড, ইট ওয়াজ নেভার দ্যাট কমপ্লিকেটেড, ইট ওয়াজ নেভার দ্যাট, বাট ইয়েস দ্যাট ওয়াজ এক্সক্লুসিভ and still it is, and for good reasons. Obviously এটা নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকবে, and one episode is not enough to talk about this, কারণ আমরা অনেক গভীরে ঢুকে পড়েছি। এবার এটা হয়, কথাবার্তা বলতে গেলে হয়, ইন জেনারেল কি হয় যখন আমরা কিছু এরকম, কারণ এটাকে ঠিক পডকাস্ট ঠিক আছে, বাট মোর অর লেস এটাকে এভাবে দেখা যেতে পারে যে দুই বন্ধু তাদের মতো করে কিছু জিনিসপত্র শেয়ার করছে একে অপরের সঙ্গে, মানে আপনারা বা তোমরা তোরা এভাবেই ব্যাপারটা শুনো। নাথিং ইজ সিরিয়াস কিছু, মানে এখানে ওই হ্যান্ড রিটেন ওই রকম নয়, বাট আবার এখানে প্রত্যেকের
বিশ্বাস নিয়ে অনেকগুলো কথা হয়ে গেছে এখানে, তাই আমি অন্য একটা শব্দ ব্যবহার করতে চাইছি, যেখানে হচ্ছে আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু মতামত থাকবেই। আপনাদেরও যেরকম রয়েছে, আমাদেরও রয়েছে, আমার রয়েছে, পুণ্যশীলদার রয়েছে, স্বর্ণাভর রয়েছে, রণজিতের রয়েছে, এবং আরো আমাদের যারা পরিচিত বন্ধু-বান্ধব তাদের সঙ্গেও আমরা যখন আলাপ আলোচনা করি, আম তাদেরও বিভিন্ন ধরনের মতামত রয়েছে। তো সেগুলো নিয়ে ওভারঅল যখন আমরা এরকম ডিসকাশন করছি, তখন সেটা অবশ্যই একটু লেংদি হবে। কারণ সেখানে আপনারা দেখলেন, যেটা আমারও ইচ্ছে ছিল যে আপনাদেরকেও দেখানোর, যে আমরা কিন্তু সবকিছুতে একমত নই। মানে এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো হয় যে সবাই হয়তো সবকিছুতেই একমত। তা কিন্তু নয়। এবং আমরা মনে করি যে এই ডাইভার্সিফিকেশনটা দরকার। মানে শুধু ক্রস কর্ডসের জন্য নয়, ভারতবর্ষের জন্য। এবং অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে ব্যাপারগুলো আলাদা, অন্তত ভারতবর্ষের জন্য এটা একটা বিশাল বড় একটা দিক যে ভিন্ন মতামত, ভিন্ন মতাদর্শ, এগুলোর সহাবস্থান হওয়াটা দরকার। সহাবস্থান বলে দিচ্ছি। যাই হোক, এমনিতেও আমার গলাটা খুব একটা ঠিক নেই, তার মধ্যে আহ, অনেক কিছু চলছে। এবং পূর্ণদার আমি আর একটা কথা নিয়ে আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে এই মাসেরই অক্টোবর মাসের 16 তারিখ, আর কয়েকদিন পরে আমাদের নতুন গান আসছে। ইয়ে, পূর্ণদা হাততালি দাও। ওই নিচে ছোট্ট করে লেখা আছে ক্রসকট, যে চ্যানেল থেকে আপনারা দেখছেন বা শুনছেন এই পডকাস্টটা। শুনলে, যদি সৌপ্তিকের পডকাস্টেও শুনে থাকেন, তাহলে প্লিজ ইউটিউবে আমাদের ক্রসকর্ডস বলে একটা ইউটিউব চ্যানেল আছে, CROSSCHORDS। ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন একটা। লাইক, ফলো, শেয়ার, যেগুলো করতে হয় প্লিজ করবেন। এগুলো আমাদের খুব দরকার। আমরা খুব চেষ্টা করছি আমাদের মতো করে কন্টেন্টগুলো বানানোর। হয়তো সবকিছু পারফেক্ট হচ্ছে না, বাট স্টিল উই আর ট্রাইং। এফর্ট ইজ দেয়ার। 16 তারিখ যে গানটা রিলিজ করছে আমাদের অক্টোবরের, তার নাম হলো হেরে যাওয়ার গান। মানে হেরে যাওয়ার গান, দ্য সং অফ ডিফিট। এবার এই গানটা লিখেছে এবং সুর করেছে পুণ্যশীলদা। এবং ক্রসকর্ড সং, হ্যাঁ, এটা আর ক্রসকর্ড সং, এক্সিস্ট কিন্তু এটা আর মানে এক্সিস্ট তবুও করে না। লিরিক্যালি এবং কম্পোজিশনটা কেন এটা আমি বলছি, তার কারণ হচ্ছে এটা পুণ্যশীলদার অনেক পুরনো একটা গান। সেটা নিয়ে আমাদের আলাদা পডকাস্ট করতে হবে। এটাতে হবে না, ওটার একটা আলাদা গল্প রয়েছে, আহ, যেখানে আমরা শুধু গানটার হিস্ট্রি নয়, গানটার কারেন্ট সিচুয়েশন, কিভাবে গানটা তৈরি হয়েছে, কিভাবে হয়েছে, কি কি আহ, মানে ইফস অ্যান্ড বাটস আমাদের ছিল, কি কি ধরনের জিনিসপত্র, সমস্ত কিছু নিয়ে আমরা একটা এপিসোড করব। এটা আমাদের প্ল্যানিংই রয়েছে। তবে এই পডকাস্টের থ্রুতে আপনাদেরকে এটা জানিয়ে রাখাটা দরকার যে অক্টোবরের 16 তারিখ আমাদের একটা নতুন গান আসছে, যেটা আমাদের 11তম অরিজিনাল ক্রস কর্ডের, যার নাম হেরে যাওয়ার গান। এই গানটার লিরিক্স এন্ড কম্পোজিশন পুণ্যশীল মুখোপাধ্যায়, এবং লিরিক্স খানিকটা আমিও আছি। খুবই অল্প, যদিও আমি জাস্ট ব্যাপারটাকে সিস্টেম্যাটিক করেছি আর কি। এছাড়া ভোকালসে আমি আছি, কিবোর্ডস এবং সাউন্ড ডিজাইনে আছে স্বর্ণাভ, এবং গানের মিক্সিং করেছি আমি, গানের মাস্টারিং করেছে অভিষেক। আরো কেউ আছে? আমি কি কাউকে মিস করছি পূর্ণদা? তুমি বলো। আর কেউ নেই? আর তো কেউ নেই আমাদের। হ্যাঁ, হ্যাঁ, এইটুকুই মোটামুটি। এবার অভিষেক অবভিয়াসলি পার্ট অফ ক্রসকর্ডস, ওকে তো আলাদা করে কিছু বলার নেই, বাট স্টিল এই গানের মাস্টারিংটাও করেছে, তাই আলাদা শাউট আউট ওর জন্য। তো ওভারঅল আপনারা জানাবেন যে এই ধরনের পডকাস্টের এপিসোড আপনাদের কেমন লাগছে। আগের পডকাস্টে আমরা বেশ কয়েকটা ভিউজ পেয়েছি, সেখানে মানে 2 ঘন্টার একটা পডকাস্ট ছিল। এটা আমরা ভেবেছিলাম ছোট করবো, এটাও 2 ঘন্টা হয়ে গেল। এনিওয়েজ, কাটছাট করে এডিট করে কতটা ছোট হবে সেটা দেখতে হবে। পূর্ণদা কিছু বলে দাও, হেরে যাওয়ার গান এবং এন্ডিং নোটস। গান যতই হেরে যাওয়ার হোক, তোমরা হেরো না, বিকজ লাইফ উইল অলওয়েজ আমাদেরকে সেই জায়গাটায় পৌঁছে দেবে যে জায়গায় আমাদের মনে হবে যে না, জাস্ট লেটস গিভ আপ। কিন্তু হেরে যাওয়ার গানের পার্সপেক্টিভ থেকে আমি বলবো না, আমি জীবনের পার্সপেক্টিভ থেকে একটাই কথা বলবো, যে আমরা যতই হেরে যাই বা আমাদের যতই মনে হয় যে আমরা হেরে যেতে ভালোবাসি, আমাদের মনে হয় অ্যাকচুয়ালি আমরা জিততে খুব ভালোবাসি,
কিন্তু জিততে গেলে তো জেতার পর্যন্ত অতিক্রম করতে হয়, এবং মোস্ট অফ দ্য টাইমই আমরা জিততে পারি না, সেটা আমরা নিজেদের কাছে খুব শিওর। কিন্তু হ্যাঁ, মানে যারা প্রত্যেক সময় জেতে বা যারা প্রত্যেক সময় সাকসেসফুল বলেও আমরা চোখের সামনে তাদেরকে দেখতে পাই, তারাও অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম কিন্তু হেরে যায়। তো এই হেরে যাওয়াটা ইম্পর্টেন্ট, এই হেরে যাওয়াটা উদযাপন করাটা ইম্পর্টেন্ট, এবং এই হেরে যাওয়াটাকে লেট গো করাটা খুব ইম্পর্টেন্ট, এবং এই হেরে যাওয়া থেকে কিছু না কিছু শিক্ষা নেওয়াটা, এবং অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড নোট একটা পজিটিভ জায়গায় শেষ করাটা, যে না ঠিক আছে হেরে গেছি তো কি হয়েছে ভাই, লাইফ আভি ভি বহুত বাকি হ্যায়, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের এই গান এই সবকটা কথাকেই একটু একটু করে বলে, বাট খুব সিম্পলি বলতে গেলে এই গানটা নিয়ে এখন কিছু বলবো না, বাট এইটুকুনি বলতে চাই, আমি এই গানটা লিখেছিলাম আজ থেকে 15 বছর আগে। সো ইট ওয়াজ ভেরি ভেরি ইম্যাচিওর্ড, মানে ইট ওয়াজ ভেরি ইম্যাচিওর ইন দ্যাট পার্সপেক্টিভ, লিরিক্যাল পার্সপেক্টিভে, যেটা আমার মনে হয়েছিল। কিন্তু পরে গিয়ে যখন আবার 15 বছর একেবারেই বাদে নয় বাই দ্য ওয়ে, অতটা ম্যাচিওরডও নয় বা অতটা অ্যামেচেরিশ ছিল না লেখাটা অবশ্যই। এবার ছোটবেলায় লিখলে যা হয় তার মধ্যে হ্যাঁ অন্য ধরনের ফিলিংস থাকে। ঠিক আছে, তো সেই জন্যই আমি একদম সৌপ্তিককে ডিরেক্টিভ ওয়েতে বলি যে দেখ, তোর লেখার অভিজ্ঞতা এবং লেখা নিয়ে কাজ করার অভিজ্ঞতা অনেক বেশি। সো আমি আর এটাকে এই বয়সে এসে আর মানে আমি এটাকে এডিট করতে পারবো না, আর এডিট করলে কিছু খুঁজেও পাবো না। অ্যান্ড দ্য ফানি পার্ট ইজ ইট ওয়াজ নেভার ইভেন রিটেন, মানে এটা জাস্ট আমার মনে থেকে গেছে, সুর আর কথাগুলো আমার জাস্ট মনে থেকে গেছে থ্রু আউট। আমি জানি না কিভাবে থেকে গেছে, বাট ইটস থেকে গেছে। এগুলো নিয়ে পরে কথা হবে, বাট এসেনশিয়ালি আপনাদের মনেও থেকে যাক। ঠিক আছে, আমরা সেটা চাই যে এরকম যদি কারোর কোনো গান কারোর মনে বা যে ইয়ে করছে তার ভেতরেও যদি থাকে, তার মানে নিশ্চয়ই কিছু হয়তো একটা ছিল। তো এনিওয়ে, আমি সৌপ্তিককে এটাই বলি যে ভাই তুই এক কাজ কর, এটাকে মানে এমন একটা জায়গায় এই লিরিক্সটাকে নিয়ে আয় যাতে বিষয়টা শুনেও মানে বিষয়টা অনেকটা গ্রহণযোগ্য থাকে 2025-এ দাঁড়িয়েও এই বিষয়টা। তো এই বিষয়টা সৌপ্তিক দেখলাম দুর্দান্ত ভাবে করেছে, এবং অদ্ভুতভাবে এটা করবার থ্যাংক জন্য ইউ। ওকে কিন্তু খুব একটা কিছু চেঞ্জ করতে হয়নি। মানে হ্যাঁ, আমি যখন এটা চেঞ্জ করবার পরে গিয়ে শুনছি, তখন আমি গিয়ে দেখছি যে ও বাবা, এ তো দুটো শব্দ চেঞ্জ হয়েছে মাত্র। মানে ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, বাট ইট ওয়াজ সো ভেরি কি বলবো এসেনশিয়াল, ইট ওয়াজ সো মাচ এসেনশিয়াল। এটা যদি না করা হতো তাহলে হয়তো হতো না। তো আবারও আমি থ্যাংক ইউ আমার প্রশংসা করছে। ডেফিনেটলি যেখানে যার প্রশংসা প্রাপ্য সেটা তো করতেই হবে। অ্যান্ড আরেকটা ব্যাপার বলতে চাই, এই গানগুলো ক্রসকর্ডস এর বাকি গানগুলোর মতন নয়, এখানে ভোকাল চ্যালেঞ্জেস অনেকটা বেশি ছিল। কারণ এইগুলো নিয়ে আমরা আলাদা হ্যাঁ, এপিসোড তো সো করবোই, কারণ ওইখানে এটার অ্যাকচুয়ালি আমারও ইচ্ছা আছে লেয়ার্স কি কি ছিল হ্যান ত্যান সেই সমস্ত আমি চেষ্টা করবো যদি আমি পারি একটা বিহাইন্ড দ্য সিনস সেই প্রজেক্টে দেখিয়ে যে অ্যাকচুয়ালি কটা ভোকাল লেয়ার আছে, কি কি ধরনের ভোকালস না, আছে। এগুলো কিন্তু আমাদের করা উচিত, এগুলো কিন্তু হ্যাঁ, আমাদের করা উচিত, obviously। কারণ এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু এই গানটা রিলিজ হওয়ার পর আসবে, সেটা আমরা অলরেডি এখন থেকে বুঝতে পারছি। তো কোয়েশ্চেন্স গুলো আসার আগেই যদি আমরা বেশ খানিকটা অ্যাড্রেস করে রাখতে পারি, তাহলে আবার নতুন কোয়েশ্চেন্স অ্যাপ্রোচ করতে পারবো। একেবারেই। তো এই ব্যাপারগুলো অলরেডি করা উচিত, এবং সেটা আমরা করব, কারণ এই গানটার অ্যাপ্রোচটাই কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে হয়েছে। অ্যান্ড দিস সং কি বলবো, এটা একদম একদম একটা নতুন বার্তা নিয়ে আসবে। চার দেয়ালেতে আমরা খানিকটা চেষ্টা করেছিলাম একটা নতুন বার্তা নিয়ে সেটা আসার, একটা অন্যরকম বার্তা একটা ছিল। ঠিক আছে, কিন্তু এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। মানে সেটা আপনারা যারা টিজার গুলো শুনেছেন, অলরেডি একটা দুটো টিজার রিলিজ করেছে তাই তো, তো সেগুলো শুনে একটা রিলিজ করেছে। একটা রিলিজ করেছে, তো অলরেডি আপনারা খানিকটা হয়তো বুঝতে পেরেছেন, কিন্তু দ্য মেন পিকচার এখনো পুরোটাই বাকি আছে, এবং সেটার জন্য আপনাদেরকে কয়েক মিনিট ইনভেস্ট করতেই হবে 16 তারিখ। হ্যাঁ, এবং খুব ছোট গান টু বি অনেস্ট, মানে 4 Yes. মিনিটের মধ্যে পুরো শেষ হয়ে যাচ্ছে একদম না ডট না, 4 সবাই মিনিট। শুনবে, আমরা এত তো বলার দরকার নেই, পিপল উইল লিসেন। তো এই গানটা আপনারা শুনবেন 16 তারিখ রিলিজ করছে। 16 তারিখ হয়তো সকাল থেকেও পেয়ে যেতে পারেন। 16 তারিখে একবার চেক করবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড হবে ভিজুয়ালাইজার।
কারণ আমাদের দূরত্ব একটা বিশাল বড় জিনিস, যার জন্য মিউজিক ভিডিও চাইলেও সবসময় বানানো সম্ভব হয় না, সেটাই হচ্ছে ব্যাপার। আর বাকি এটার বিহাইন্ড দ্য সিনস কিছু কিছু আমরা যেগুলো হাতে পাচ্ছি, যেগুলো ডকুমেন্টেড আছে, সেইগুলো আর কি আমরা আপলোড করারও চেষ্টা করছি ইন দ্য মিন টাইম। আর হ্যাঁ, গানটা শুনবেন। আর বাকি ওই গান রিলেটেড একটা আলাদা পডকাস্ট আমি, পূর্ণশীলদা, স্বর্ণাভ চেষ্টা করব সবাই আসার, আমি চেষ্টা করব সবাইকে বলার। এবার সেই অনুযায়ী আমরা দেখব যে সেখানে যদি, অবশ্যই আমরা চেষ্টা করব 3 জন তো অন্তত আসার, যাতে আমরা ওটা করতে পারি। এবং রণজিৎকেও বলবো যাতেও আসতে পারে, জয়েন করতে পারে। তো যাই হোক, মোরলেস আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করি, কি বলো পূর্ণদা? কারণ একদম বেশ একদম খানিকক্ষণ হয়েছে এবং আমরা প্রায় 2 ঘন্টার মার্কের কাছাকাছি পৌঁছে গেছি বলে মনে হচ্ছে আমার। আমরা আবার সেম রেকর্ডটা করে ফেললাম। হ্যাঁ, সেম রেকর্ডটা করে ফেললাম। এবং আপনারা জানাবেন যে এই ধরনের এপিসোড, আড্ডার এপিসোডগুলো কিরকম লাগছে আপনাদের। প্লিজ কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট থেকে আমরা বুঝতে পারি যে আপনারা আমাদের সঙ্গে, হতে পারে যে আপনারা হয়তো মানে মতামতটা হয়তো আলাদা, বা আপনাদের হয়তো জানাতে ইচ্ছে হচ্ছে যে আরে এরা তো ভুল কথা বলছে। সেক্ষেত্রে প্লিজ কমেন্ট করবেন, কারণ আমরাও সবাই শিখছি প্রতিনিয়ত, এবং সেখানে যে কোনো এবং পার্সপেক্টিভে হতে সেটা পারে। খুব জরুরি। মানে হ্যাঁ, আপনারা যে কোনো বিষয় সেটার সাথে এগ্রি করুন বা ডিসএগ্রি করুন, আমি খুব ব্লান্ট ওয়েতেই বললাম, হ্যাঁ, সেটা যদি আমাদেরকে বলেন, আমরাও সেই বিষয়টার উপর ওয়ার্কআউট করতে পারবো। তবেই আম আমরা সেটাকে ঠিক করতে পারবো। যেটা, হ্যাঁ, যেমন ধরুন এখন আপনি একটা ভিডিও দেখছেন, হয়তো আপনার ভিডিও প্রসঙ্গে কিছু বলার আছে, যে ভিডিওটা এইভাবে বা এই সফটওয়্যার দিয়ে করতে পারো আর একটু ভালো হবে, বা হয়তো আপনারা যে অডিওটা শুনছেন আপনাদের মনে হচ্ছে অডিওটা এইভাবে করলে আরো বেটার হবে। এই পারস্পরিক ইন্টারঅ্যাকশনটা দরকার একটা কমিউনিটিতে। কারণ এই পডকাস্টটা শুধু আমার বা পুণ্যশীলদার মধ্যে একটা আড্ডা হচ্ছে না, এটা আপনাদের সকলের সঙ্গে আমাদের দুজনের আড্ডা হচ্ছে। তো সেখানে এই ইন্টারঅ্যাকশনটা তবেই সাকসেসফুল হবে যদি আপনারা এসে কমেন্টটা করেন। মানে লাইক করুন চাই না করুন, শেয়ার করুন চাই না করুন, কমেন্টটা করুন। কমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকটা কমেন্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, এমনিতেও পড়ি আমরা। তো সেখানে সেই কমেন্টস গুলো খুব দরকার, যে কোনো বিষয়ই হোক। আজকে আমরা যে কোনো বিষয়ে আলোচনা করলাম, আগের পডকাস্টে পূর্ণশীলদার সঙ্গে, যদিও সেটা কাইন্ড অফ পূর্ণশীলদা রিলেটেড পডকাস্ট ছিল, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আড্ডাটা মারিনি ওই পডকাস্টে বেশি। হ্যাঁ, এই পডকাস্টে যেরকম আমাকেও দেখবেন ইকুয়াল কন্ট্রিবিউশন আছে, ইকুয়ালি আমি কথাবার্তা বলেছি, ভোকাল হয়েছি, সেটার কারণ আমরা কিন্তু আজকের টপিকটা কিন্তু আড্ডা কেন্দ্রিক রেখেছি। তো এটার পারপাস অন্য, ওটার পারপাস আলাদা। তো সেই রকম ভাবেই, যাই হোক, এতে 2 বন্ধু আড্ডা মারছে, সেখানে আপনারা হতেই পারে। এবার এই 2 বন্ধু একা আড্ডা মারছে না, বা 2 বন্ধু একা কি বলছি, যাই হোক 2 বন্ধু মিলে আড্ডা দিচ্ছে কিন্তু আপনাদের সকলের সঙ্গে। তো সেখানে আপনাদের যেখানে মনে হবে যে এই কথাটা তো ভুল, বা এই কথাটা তো ঠিক, বা হয়তো আমাদের কোনো এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে সেটাও জানাবেন। পূর্ণশীলদার এবং আমার এবং ক্রসকর্ডের অন্যান্য যারা লোকজন আছে নেপথ্যে, তাদেরও খুব ভালো লাগবে। এবং অবশ্যই আমরা চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার, এবং আমরা দেবও। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আপনাদের এতটা সময় আমাদেরকে দিলেন, এতটা মূল্যবান সময় ধরে আমাদের কথাবার্তা শুনলেন। অবশ্যই আশা করব যে আপনারা হয়তো ফ্রি ছিলেন, বা এই সময়টায় হয়তো বিশেষ কোনো কাজ ছিল না, যে সময়টায় এই আমাদের পডকাস্টটা শুনলেন। বাট অবশ্যই এইটুকুই, আপনাদেরকে ধন্যবাদ। এবং পরের এপিসোডে আপনাদের সঙ্গে শোনা হচ্ছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এবং এটুকুই আমার মনে হয়। পূর্ণদা আর কিছু বলবে নো, শেষ করার আগে? আই থিঙ্ক দিস ইজ এনাফ ফর দিস এপিসোড। এবং নেক্সট এপিসোডের জন্য তৈরি থাকুন, কারণ আমি জানি যারা এতক্ষণ পর্যন্ত থাকলেন তারা কিন্তু আমাদের কোর্স শ্রোতা বা দর্শক, সো তাদের একটা ইন্টারেস্ট থাকবে। So, একেবারেই, একেবারেই, একদমই। একেবারেই। আপনারা খুব খুব ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, সেইটা খুব গুরুত্বপূর্ণ। আর দেখা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, শোনাও হচ্ছে পরের এপিসোডে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। টাটা ওকে, সবাইকে। টাটা। বাই বাই। ভাই শক্তি,
তোর এই পডকাস্টের এপিসোডগুলো তো সুন্দর, কিন্তু বারবার স্পটিফাই খুলে শুনতে হয়, বেশ অসুবিধে আছে। ইউটিউবে কি রিলিজ করা যাবে না? হ্যাঁ একটু ভাবছি আর কি, দেখছি। না, আর দেখতে হচ্ছে না। সৌপ্তিকের পডকাস্ট এখন থেকে ক্রস কর্ডসের ইউটিউব চ্যানেলে। ক্রস কর্ডসের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা, কারণ এবার থেকে সমস্ত সৌপ্তিকের পডকাস্টের এপিসোড শোনা যাবে ইউটিউবেও। লোকেশন একটাই, ক্রস কর্ডসের ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য স্পেল করে দিই একবার, CROSSCHORDS, ক্রস কর্ডস এই বলে সার্চ করলে, অথবা সৌপ্তিকের পডকাস্ট লিখে সার্চ করলেও এখন থেকে আপনারা ইউটিউবে খুঁজে পাবেন আমাদের সব কটা এপিসোড। শেষমেশ আমরা স্পটিফাই এক্সক্লুসিভ থেকে এবার স্পটিফাই, অ্যামাজন মিউজিক, অ্যাপল পডকাস্টস এবং ইউটিউবেও অ্যাভেলেবল। এবার তো শুনবেন নিশ্চয়ই।